আমরা বোধহয় এখানে ছেড়েছিলাম, এখানে, তাই তো 44-এ বোধহয় ছেড়েছিলাম, 44 কিংবা 5-এ ছেড়েছিলাম। বাকিগুলো আমরা করে নিচ্ছি। দেখো এগুলো কোয়েশ্চেন্স অনেক হলো, এগুলো সবই তোমাদের কমন পাবে তোমরা আর কি, মানে এমন হবে না যে বাদ যাবে না, মানে বাদ যাবে কিছু, সবই কমন পাবে। ঐশিয়াস নতুন জয়েন করেছো তুমি, তুমি এক কাজ করো, আজকের ক্লাসটা তোমার মানে কাস্ট নিয়ে হচ্ছে, তুমি তো এমনিতে কাস্ট নিয়ে তো তোমাকে আমি পড়িয়েছি, তুমি ক্লাসটা শোনো। কিছু কোয়েশ্চেন্স আমরা সলভ করেছিলাম, মানে ক্লাসটা করার পর আমরা কোয়েশ্চেন সলভ করছিলাম, দুটো ক্লাস অলরেডি কোয়েশ্চেন্সের উপর হয়ে গেছে, আর একটা আজকেরটা হচ্ছে লাস্ট এবং থার্ড ক্লাস, থার্ড এবং লাস্ট ক্লাস। তো এটা দিয়ে আমরা শেষ করব। বুঝতে বিশেষ অসুবিধা তোমার আশা করি হবে না, তবে আগামীকাল থেকে তুমি কমপ্লিটলি, ওকে, আগামীকাল থেকে তুমি কমপ্লিটলি নতুন টপিক নিয়ে ক্লাস করতে পারবে, ঠিক আছে? আর তোমার পোস্টাল অ্যাড্রেসটা পাঠিয়ে দিও, মেটেরিয়ালসগুলো তোমাকে পাঠিয়ে দেওয়া হবে শর্টে একেবারে যেগুলো করা আছে, ঠিক আছে? মানে আমাদের নেটের স্টাডি মেটেরিয়াল যেগুলো আছে। আচ্ছা ঠিক আছে। তুমি তো বোধহয় কলকাতা চলে এসেছো নাকি বলছিলে, নাকি পরে আসবে? হ্যাঁ স্যার, এই পরের সপ্তাহে যাব। ওকে, তাহলে এখানে এসেও নিতে পারো যদি তোমার আবার অসুবিধা হয়, কারণ যেতে তো আবার 4-5 দিনের সময় লেগে যাবে। না স্যার, অসুবিধা নেই, আমার বাড়িতে বরং পাঠিয়ে রাখলেই বেশি সুবিধা আমার। মানে তোমাকে তো পড়তে হবে, তুমি পড়বে কি করে? বাড়িতে তুমি থাকবে, এখানে মেটেরিয়াল থাকবে ওখানে। ঠিক আছে, তাহলে আমি তো অ্যাড্রেসটা এক্সাক্ট জানি না, তাহলে আমি জিজ্ঞেস করে নিই, তাহলে তারপরে আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। 44 নাম্বার তুমি বললে, 46 স্থাপিতা বলো, 46-এ বোধহয় ছেড়েছিলাম। ওকে, তাহলে 46-এ আসছি। 46-এ আমরা এখানে দেখো প্রশ্ন পাচ্ছি কি, যে হাউ মেনি সিটস আর রিজার্ভ ফর শিডিউল কাস্ট মেম্বার্স ইন দ্য প্রেজেন্ট লোকসভা। আচ্ছা, এটাও আলোচনা করেছিলাম আমরা। তো আমি তোমাদের বলেছিলাম যে এটা ময়ূরী বলছিল যে, আমি তোমাদের বলেছিলাম সংখ্যাটা আমি ভুলছিলাম, ময়ূরী টেক্সট করে বললো সেখানে যে এটা এসটিদের জন্য লোকসভাতে আছে 47টা সিট, আর এসসিদের জন্য রয়েছে, শিডিউল কাস্টের জন্য রয়েছে কিন্তু 84টা সিট রিজার্ভ। এবং এই আর্টিকেলটি যেটা ডিল করে সেটা হচ্ছে 330-তে হচ্ছে এসসি এবং এসটিদের জন্য লোকসভায় রিজার্ভেশনের কথা বলা হয়েছে, এবং বিধানসভাগুলিতে যেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি যাকে বলছি আমরা, রাজ্যের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেখানে যেটা হচ্ছে লোয়ার হাউস, তো সেখানে আমরা দেখতে পাবো কি যে আর্টিকেল 332 অনুসারে সেখানে কিন্তু রিজার্ভেশনের কথা বলা হয়েছে, রাইট? তো এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে দেখতে পাবো। তাছাড়াও আরও একটা আর্টিকেলের কথা তোমাদের এর আগে আমি বলেছিলাম, 335-এর কথা, এবং সেই সাথে আরও কতগুলো আর্টিকেল এখানে 16(4), 16(4)A, 15(4), এই সমস্ত আর্টিকেলগুলোর কথা বলা হয়েছে বিভিন্ন সময় তোমাদের আমি বলেছি। যাই হোক, টোটাল ফিগারটা দেখে নাও, 84 এবং 47-কে প্লাস করলে সেটা দাঁড়ায় হচ্ছে 131। এই ফিগারটা কিন্তু একসঙ্গেও দিতে পারে, মানে এইভাবে প্লাস করে দিতে পারে, তো কনফিউশন হতে পারে তোমাদের, তো এটা প্লাস করেও দেখে নাও, এটা টোটাল ফিগার দাঁড়াচ্ছে 131 আউট অফ 543। এটা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? চলে আসো 47 নাম্বার কোয়েশ্চেন্সে। তাহলে 47 নাম্বার কোয়েশ্চেন্স বলছে, অ্যাসারশন রিজন দিয়েছে, ইন্ডিয়া হ্যাজ ট্রাইড টু মেক ইটস ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার। আমরা জানি যে হ্যাঁ, ইন্ডিয়া তার নিজস্ব ইলেকশনসকে, মানে যে কোনো দেশই চায় যে তার নিজের দেশের ইলেকশনস ফ্রি এবং ফেয়ার হোক, বিশেষ করে যারা ফিলোসফার্স আছেন, ইন্টেলেকচুয়ালস আছেন, ফাউন্ডিং ফাদার আছেন, অফকোর্স তাদের তো একটা স্বপ্ন থাকবেই যে যেন স্মুথলি সেটা রান করতে পারে, সেটা যেন কোনো কিছু ইন্ডিভিজুয়ালসের হাতে যেন সেটা গিয়ে, বা একটা ছোট্ট কোনো গ্রুপসের হাতে গিয়ে যেন সেটা এক প্রকার পাপেট হিসেবে যাতে না কাজ করে পুরো সিস্টেমটা। তো সেই কারণে তারা কি করে না, ইলেকশনের মধ্যেই এই ধরনের কিছু পার্মানেন্ট কিছু সেটেলমেন্টের ব্যবস্থা করে, বা বলতে পারো কিছু প্রভিশনসের ব্যবস্থা করে, এবং সেই প্রভিশনসগুলোকে ফ্রি রাখার মধ্য দিয়ে কনস্টিটিউশনাল ইলেকশন প্রসেসটাকে ফ্রি রাখার চেষ্টা করে। সো আমরা জানি আমাদের আর্টিকেল 324 থেকে 324 থেকে 329 একাধিকবার পরীক্ষায় এসেছে। 324, 324 থেকে 329 এই যে আর্টিকেলগুলো আছে তার মধ্যে ইলেকশনস কমিশনের কথা বলা হয়েছে, ইলেকশনস কমিশনের রোল, ইলেকশনস কমিশনের ফাংশনস, এই সমস্ত বিষয়গুলো, এবং ইলেকশনস কমিশনার, এই সমস্ত বিষয়গুলো আর্টিকেল 324-এ বলা হয়েছে, ঠিক আছে? এগুলো বারবার পরীক্ষায় জানতে চাই, ডান দিক বাঁ দিক ম্যাচ করতে দেয়, ভালো করে দেখে নিও। সো এটা তো আমরা পেয়ে যাচ্ছি যে এই ইলেকশনস কমিশনস কী করে না, ফ্রি এবং ফেয়ার ইলেকশনস করানোর চেষ্টা অবশ্যই করে, যদি আজ পর্যন্ত কোনো দিন ফ্রি ফেয়ার ইলেকশনস কমপ্লিটলি হয়নি, এটা আমাদের ভারতের ইতিহাসে কখনো সম্ভবপর হয়নি 100% বা 99%, বাট হ্যাঁ তারপরও আমরা দেখেছি যে চেষ্টা তারা চালিয়ে গেছে। রিজন কি বলছে? রিজন বলছে দেয়ার শুড বি কমপ্লিট ব্যান অন দ্য ইউজ অফ কাস্ট অ্যান্ড রিলিজিয়াস আপিলস ইন ইলেকশনস ক্যাম্পেইন। এটাও ঠিক, ইলেকশনে আমাদের ইলেকশন যখন কন্ডাক্ট হবে তখন ইলেকশনস কমিশনের একটা মডেল কোড অফ কন্ডাক্ট আসে, তোমরা দেখবে
মডেল কোড অফ কন্ডাক্ট বলা হয়, MCC বলা হয়। তো মডেল কোড অফ কন্ডাক্ট সেখানে ক্যান্ডিডেটদের জন্য, যারা ইলেকশনে ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ায়, কন্টেস্ট করে, তাদের জন্য, পলিটিক্যাল পার্টিসগুলোর জন্য, মিডিয়ার জন্য, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট থাকে। এবং টু সাম এক্সটেন্ট কিন্তু কিছু যারা ভোটার্স আছে, মানে জনসাধারণ আছে, ভোটার আছে, তাদের জন্যও থাকে, যেটাকে বলা হয় আদর্শ আচরণ বিধি, বাংলায় বলা হয়। তো আদর্শ আচরণ বিধি তারা কতগুলো ম্যানুয়াল পাবলিশ করে এবং সেই ম্যানুয়ালে এটা পরিষ্কার করে বলা থাকে। প্লাস বিভিন্ন সময় আমরা দেখতে পাবো সুপ্রিম কোর্টের জাজমেন্টে একাধিকবার, মানে বিভিন্ন সময় একাধিকবার এসেছে, তারা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে ইলেকশনে যেন কোনো রকমভাবেই এই কাস্ট এবং রিলিজিয়ান্স আপিলসকে যেন ভোটারের সামনে না করা হয়, অর্থাৎ এগুলোকে বেস করে যেন কোনোদিনই ইলেকশনস না হয়। বাট আমরা দেখেছি যে সেটাকে আটকানো কিন্তু সম্ভবপর হয়নি, বা বলতে পারো হয়তো সৎ ইন্টেনশনের অভাব আছে, বা সৎ ইন্টেনশনের থেকেও আমি বলবো যে এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় জেনারেলি। তার কারণ এখানে ডিমার্কেট করা, একটা সেপারেট করা যে রাজনীতি সেখানে উইথাউট কাস্ট আর রাজনীতি উইথ কাস্ট, রাজনীতি উইথ পলিটিক্স, রাজনীতি উইথাউট পলিটিক্স, বা রাজনীতি উইথাউট রিলিজিয়ান, রাজনীতি উইথ রিলিজিয়ান, ডিমার্কেট করা বা সেপারেট করা, ইট ইজ নট সো ইজি। মানে এটা হয় না কখনো, কারণ এগুলো কিন্তু চলে আসে অটোমেটিক। মানে তোমরা যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে দাঁড়িয়ে থাকো, কখনো কোনো ইলেকশনস কমিশনারের যদি তোমরা স্টেটমেন্ট শোনো বা তাদের ইন্টারভিউগুলো দেখো, তাহলে তোমরা হয়তো এটা রিয়েলাইজ করবে তাদের মুখে শুনলে ব্যাপারটা, যেটা অতটা সহজ নয়। যে মানুষটা হয়তো খেতে পারছে না, পড়তে পারছে না, তার অন্যতম কারণ তার সাথে তার কাস্ট জড়িয়ে আছে। এখন সেখানে যদি পভার্টি ইরাডিকেশনের কথা বলে, তাহলে সবার আগে কাস্ট ইরাডিকেট করতে হবে। তো তুমি কি করে এখন কাস্ট বেস যদি কেউ আপিল করে থাকে যে তুমি আমাদের অমুক সংগঠন তৈরি হয়েছে, অমুক কাস্টের মানুষরা শুধু এসে এই সংগঠনটাকে ভোট দাও, তো এই আপিলটা যদি কেউ করে থাকে, তাহলে অফকোর্স সেখানে হয়তো সেই ট্যাগটা তার গায়ে লেগে যায় যে সে হয়তো কাস্টকে বেস করে সে জনগণের কাছে হয়তো ভোট চাইছে। বাট তুমি এটাকে সেপারেট করবে কি করে? ইট ইজ নট সো ইজি। তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে যতই এখানে বলা হোক না কেন, সুপ্রিম কোর্ট যত উদ্বেগ প্রকাশ করুক, ইলেকশনস কমিশন যতই এখানে ধমকি দিক, হুমকি দিক, আলটিমেটলি কিন্তু তারাও করে উঠতে পারে না। এবং এটা একটা বিতর্কের সৃষ্টি করেছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যে আমরা আলটিমেটলি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে খারাপ। যদিও অনেক ফিলোসফার্স আছেন, অনেক রাজনৈতিক দার্শনিকরা আছেন, তারা বলার চেষ্টা করেছেন যে নো, কাস্ট বেসড পলিটিক্স ইটস নট ব্যাড ফর ইন্ডিয়ান ডেমোক্রেসি, বাট ইট ইজ গোয়িং টু ডেভেলপ দ্য মডেল অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়ান পলিটিক্স। তো যেমন এদের মধ্যে তুমি নাম পাবে রুডলফের নাম পাবে, রাজনী কোঠারির নাম পাবে। তো এই সমস্ত পার্সোনালিটিসরা, এই সমস্ত পলিটিক্যাল ফিলোসফার্সরা, সোসিওলজিস্টরা, এরা কিন্তু বিশেষ করে এই সমস্ত বিষয়গুলোর উপর বিশেষভাবে ফোকাস করেছেন। বলেছেন যে কাস্ট, পলিটিসাইজেশন অফ কাস্ট মানে সেটা যে সবসময় খারাপ হচ্ছে তা কিন্তু নয়, বরং বলা যেতে পারে ইন্ডিয়ান ডেমোক্রেসি সেই রকমভাবে, অর্থাৎ তার প্রবলেমই যেহেতু কাস্ট, ইন্ডিয়ান ডেমোক্রেসির প্রবলেমটাই যেহেতু হচ্ছে কাস্ট, তো স্বাভাবিকভাবেই সেটাকে ইস্যু করে যদি ডেমোক্রেটাইজেশন করা হয়, সেটাকে ইস্যু করে যদি পলিটিক্স করা হয় এবং সেটার মধ্যে যদি ডেমোক্রেসি যদি এক্সটেন্ড করে, তাহলে তো সেটার মধ্যে ভুল কিছু নেই। তবে কোথাও গিয়ে একটা ব্যারিকেড দিতে হবে, এটা ঠিক। যেমন কিন্তু কথাটা হচ্ছে এরা একেবারে আর্লি পিরিয়ডের কথা যেহেতু বলছে, যখন শুরু হচ্ছে তখন এনারা কিন্তু বিশেষ কোনো ভুল বা ক্ষতি এগুলো খুঁজে পাননি, বরং এনারা এই সমস্ত থিঙ্কার্সরা গিয়ে খুঁজে পেয়েছেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে এটা ইন্ডিয়ান ডেমোক্রেটিক যে প্র্যাকটিস বা ডেমোক্রেটিক যে কালচার, সেই কালচারটিকে বরং বলা যেতে পারে আরও এক্সটেন্ড করছে, মানুষের ওয়াইড পার্টিসিপেশনস সেটাখানে এনশিওর করতে পারছে, এবং বলা যেতে পারে যে এটা ডেমোক্রেসিকে কিন্তু স্ট্রেংথ করছে, শক্তিশালী করছে। সো এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু দেখব। তো দুটো স্টেটমেন্টই ঠিক যে এখানে কমপ্লিট ব্যান লাগানো হয়েছে, কাস্ট এবং রিলিজিয়ানকে আপিল করে বা বেস করে তুমি ইলেকশনস ক্যাম্পেইন করবে, এই ধরনের কোনো প্রভিশনস কিন্তু কনস্টিটিউশন নেই, বা ইলেকশনস কমিশন সবসময় কিন্তু বাধা প্রদান করে যে তুমি এগুলো করতে পারবে না, ব্যান লাগানো হয়েছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে এসেছে। বাট আমরা জানি যে এগুলো করাটা কিন্তু কমপ্লিটলি পসিবল হয়নি। যাই হোক, এখানকার স্টেটমেন্ট হিসেবে দুটোই ঠিক, কিন্তু আর্গুমেন্টটা ঠিক নয়। আমরা দেখতে পাচ্ছি মানে এই রিজন ইয়েটা ঠিক নয়, মানে জাস্টিফিকেশনসটা ঠিক নয়। তো আমরা দেখতে পাচ্ছি এই কারণে বিটা হচ্ছে সঠিক উত্তর হয়েছে। 48 নাম্বার বলছে কি দেখো, 48 নাম্বার বলছে হু অ্যামং দ্য ফলোইং রিজেক্টেড দ্য আইডিয়া দ্যাট কাস্ট স্টেটাস ওয়াজ দ্য রেজাল্ট অফ ডিভাইন রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট। গতকালকেই তোমাদের বলছিলাম এটা MK গান্ধী বলেছেন, এবং কেন বলেছেন, কিভাবে বলেছেন তারও একটা ব্যাখ্যা তোমাদের দিয়েছিলাম। তো আজকে আর রিপিট করছি না। এটা বোধহয় এর আগে নেটে এসেছিল, এখানে আবার গুজরাট সেটে এসেছে।
চলে আসো 49 নম্বর কোয়েশ্চেন্সে। 49 নম্বর কোয়েশ্চেন্স বলছে, এটাও অ্যাসিস্ট্যান্ট রিজন দিয়েছে, গান্ধী disagreed with Ambedkar in 1932 after the communal award of the British government granted separate electorates for the depressed classes. আমি তোমাদের এটা এর আগের দিনই বলেছিলাম, দুদিন ক্লাসেই 3 দিন বা 2 দিন ক্লাসেই বলেছি যে হ্যাঁ, যখন 1932-তে কমিউনাল অ্যাওয়ার্ড হলো, যেটাকে আমরা ওই ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ডও বলে থাকি, এর একটা বিকল্প নাম হচ্ছে ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড, ঠিক আছে? তো ম্যাকডোনাল্ড নামটাও মনে রেখো, কারণ পরীক্ষা হয়তো ম্যাকডোনাল্ড আসলে তোমরা কনফিউশন হতে পারে তোমাদের। তো ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ডও বলা হয়। তো যাই হোক, ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ডের বিষয়টা হচ্ছে যে সেখানে এই কমিউনিটিসগুলোর জন্য বা এই এসসি এসটিদের জন্য এবং আলাদা কিছু কমিউনিটির জন্য কি করা হলো, এখানে সেপারেট ইলেকটোরেটসের ব্যবস্থা করা হলো। সেপারেট ইলেকটোরেটস কি তোমাদের গতকালই বলেছি। তো এই ডিপ্রেস ক্লাসের জন্য বলতে পারো, এরা যাদেরকে ডিপ্রেস ক্লাস বলা হয়, বঞ্চিত শ্রেণী, তাদের জন্য এরকম সেপারেট ইলেকটোরেটস ব্যবস্থা করলো, পৃথক এখানে নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা করলো। আমরা দেখলাম নির্বাচন ক্ষেত্র এবং নির্বাচক মণ্ডলী তাদের জন্য থাকবে, এই সমস্ত ব্যবস্থা। যখন এটা হলো তখন আমরা দেখলাম যে গান্ধীজি তখন বেঁকে বসলেন। গান্ধীজি বললেন যে এইখানে এই হিন্দুদের মধ্যে আবার একটা নতুন করে ডিভিশন তৈরি হবে। ইন্ডিয়ান পলিটিক্সে অলরেডি মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা ডিভিশন তৈরি হয়েছে, ফলে ইন্ডিয়ার মধ্যে একটা ডিভিশন তৈরি হচ্ছে। সো ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে ডিভিশনস তৈরি হোক, এটা তিনি চান না। এই কারণে নতুন করে এখন আবার নতুন করে হিন্দুদের মধ্যে একটা ডিভিশন তৈরি হোক, যে সেখানে আলাদা তাদের জন্য কমপ্লিটলি আলাদা সেপারেট ইলেকটোরেটস দেবে। তো কমপ্লিটলি তারা আলাদাভাবে চিন্তা ভাবনা করবে, তারা কিন্তু কখনো এই ইন্টিগ্রাল পার্ট হিসেবে তারা কিন্তু কখনো ফাংশনস করবে না। তো গান্ধীজি এটা নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং আমরা জানি যে ফাইনালি তিনি নাছোড়বান্দা ছিলেন। ওয়ার্ধা জেলে বসেই তিনি সেই সময় অনশনে, ভুখা অনশনে চলে গেলেন, হাঙ্গার স্ট্রাইকে, কারো কথা শুনলেন না। তো এই কথাগুলো বারবার রিপিট করছি তোমাদের, গত 2 দিন আগেও বলেছি, 2 দিন ধরেই বলছি। তো দেখো বারবার যেহেতু কোয়েশ্চেনটা রিপিট করছে, সো ফাইনালি আমরা দেখতে পাবো কি তিনি, এটা তার আর্গুমেন্ট ছিল যে তিনি বলছেন যে এটা মানুষের হার্ট থেকে, কাস্ট যারা হিন্দু আছে অর্থাৎ হিন্দুদের কথা বলছেন, যে হিন্দুদের ভেতর থেকে এটার সংশোধন হতে হবে, নাকি ওই সেপারেট ইলেকটোরেট দিলে তবে এই সমস্যার সমাধান হবে। বরং সেপারেট ইলেকটোরেট দিলে এটার মধ্যে ডিভিশন আসবে, হিন্দু সোসাইটির মধ্যে ডিভিশন আসবে। তো এখানে হিন্দু সোসাইটির মধ্যে ডিভিশনস তৈরি করাটাই আলটিমেটলি হচ্ছে ব্রিটিশদের কাজ। তাতে করে তারা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারবে এবং তারা লং রানে দেশকে কিন্তু শোষণ, ভারতের কিন্তু শোষণটা চালিয়ে যাবে এবং কখনো তারা এই সুযোগটা তাদের জন্য আর আসবে না যে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে বা ভারতীয়রা তাদেরকে তাড়াতে সক্ষম হবে। তো এই কারণে তিনি এই আর্গুমেন্টগুলোকে সামনে রেখে বলার চেষ্টা করলেন যে এটা ভেতর থেকে সংশোধন হতে হবে, মানুষের হৃদয় থেকে যদি পরিবর্তন ঘটে তাহলে কিন্তু অটোমেটিক্যালি কি হবে, যে এই আনটাচেবিলিটির প্রবলেমসগুলো, ডিপ্রেসড ক্লাসের যে প্রবলেমসগুলো, কাস্টের যে বেসিক ডিসক্রিমিনেশনসগুলো, সেগুলো কিন্তু সংশোধন হয়ে যাবে। তো এই একটা আর্গুমেন্ট দিয়ে তিনি বলার চেষ্টা করলেন যে এর জন্য তিনি অবশ্যই পদক্ষেপ নেবেন, যেটা ওদের যে পুনা প্যাক্ট, তারপরে যেটা হলো যখন তিনি নাছোড়বান্দা ছাড়ছেনই না, তখন তো দেখতে পেলে তোমরা যে সেখানে গান্ধীজি এবং হচ্ছে আম্বেদকরের মধ্যে একটা চুক্তি হলো। গান্ধীজি তো জেলে ছিলেন, তো তার হয়ে তখন মদন মোহন মালবিয়া বা মালব্য, যেটাকে আমরা বাংলায় মালব্য বলি, তো তিনি তা এগ্রিমেন্ট করলেন, চুক্তি করলেন, তাদের মধ্যে একটা সই হলো, মানে চুক্তি হলো। চুক্তির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা মেনে নেওয়া হলো যে সেপারেট ইলেকটোরেটস না হলেও সেখানে তাদের জন্য কি থাকবে, রিজার্ভেশনস থাকবে। যে রিজার্ভেশনসটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা সেই সময় কিন্তু শুরু হয়েছিল, সেই মডেলটা। তো রিজার্ভেশনসের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্ডিশন যেটা আম্বেদকর দিয়েছিলেন সেটা তিনি মেনে নিলেন এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমাধান সূত্র বের হলো। সো এই সমস্ত বিষয়গুলোর কথা তিনি কিন্তু বলেছেন। যদিও আম্বেদকর বলেছিলেন যে না, আইন থাকতে হবে, এগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে, পলিটিক্যাল পাওয়ার এদের হাতে দিতে হবে, তবেই এই প্রবলেমগুলো সলভ হবে। বাট তখন তো গান্ধীজি শুনতে রাজি হলেন না। তো যাই হোক, আলটিমেটলি আমরা দেখতে পাবো যে অন্য একটা রফাসূত্র বেরিয়ে আসলো যে এদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা করা হলো। সো দুটোই এখানে ঠিক, প্লাস হচ্ছে জাস্টিফিকেশনসটাও প্রপার হচ্ছে। তো এই কারণে এটা অপশন এটাই হচ্ছে কারেক্ট, দেখে নিও। 50 নম্বর কোয়েশ্চেন বলছে ইন্ডিয়ান ভোটিং বিহেভিয়ার ইজ ইনফ্লুয়েন্সড বাই কাস্ট, রিলিজিয়ন অ্যান্ড রিজিয়নাল সেন্টিমেন্টস। ইন্ডিয়ান ভোটিং বিহেভিয়ার ইজ ইনফ্লুয়েন্সড বাই কাস্ট, রিলিজিয়ন অ্যান্ড রিজিয়নাল সেন্টিমেন্টস। এটা ঠিক, আমরা জানি যে ইন্ডিয়াতে যারা নাগরিক আছে, ইন্ডিয়ার যারা হচ্ছে ভোটার আছে, তারা কি করে, তারা হচ্ছে জাতির নামে ভোট দেয়, তারা ধর্মের নামে ভোট দেয়, তারা অঞ্চলগতভাবে ভোট দেয়, যেটাকে রিজিওনালিজম বলি আমরা। দেখলে এইবারই ইলেকশনে মমতা ব্যানার্জির মানে বড় একটা কিন্তু অস্ত্র ছিল হচ্ছে বা রিজিওনাল সেন্টিমেন্টস, একটা বড় অস্ত্র ছিল। বাংলা ভাষা, বাঙালি, বাংলা দুর্গা পূজা, বাংলার মেয়েকে চায়, বাংলা।
তো এই বাংলা একটা হচ্ছে কিন্তু একটা পার্টিকুলার রিজিয়নের একটা কালচার, তো রিজনালাইজড করে দিলেন তিনি পলিটিক্সটাকে, যে তিনি শুধুমাত্র করেছেন তা নয়, এর আগেও এই ঘটনাটা ঘটেছে। বলো কি বলছো? স্যার বলছি এই যে মানে এই যে বাংলার ইয়েটাকে বারবার যে মানে দেখানো হয় জিনিসটাকে, তো এটা যে মানে সংস্থাটা করে আর কি, মানে বিশেষ করে আইপ্যাক যে সংস্থাটা করে, এটাও তো মানে 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 একটা গণতন্ত্র বিরোধী ইয়ে কাজ করে তো। না না, গণতন্ত্র বিরোধী কেন হবে? গণতন্ত্র বিরোধী নয়। মানে এই যে জিনিসটাকে রিজিয়নটাকে তো নিয়ে মানে এইভাবে তো মানে কাস্ট রিলিজন এই সমস্ত কিছুকে তো দেখিয়ে মানে জিনিসটা করাটা ঠিক নয়, মানে যেহেতু আপনি মানে যেটা আপনি বললেন আগে কোশ্চেনটাতে, তাহলে সেই অনুযায়ী কি মানে এটা তো মানে মানে ভুল জিনিসটা না? না না না, বুঝতে হবে ভালো করে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়েছে যে যদি কাস্ট বেস, যেন মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেরকম কিছু বলা হয়নি, এটা একটা মডেল কোড অফ কন্ডাক্টে তারা বলার চেষ্টা করেছে, এবং এটা একটা আমাদের সকলের একটা মানে সেকুলার একটা সাইকোলজি থেকে একটা একটা আমাদের ধারণা যে জাতি ধর্ম এগুলোকে থেকে বের করে নিয়ে এসে জাতিকে যদি আমাদের সকল দেশবাসীকে যদি আমরা অর্থের দিকে টেনে নিয়ে আসতে পারি, যে আর্থিক সমস্যাগুলোর সমাধান যদি করতে পারি, অর্থনৈতিক প্রবৃত্তির কথা, অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যদি তাদেরকে আমরা লিড করতে পারি, তবে কি হতে পারে, একটা বেটার ইন্ডিয়া তৈরি হতে পারে। কারণ তুমি গোটা বিশ্ব যেখানে ইকোনমিক্যালি ভাবছে, সায়েন্স টেকনোলজির উপর বেস করে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে, তখন আমরা সেখানে ধর্মীয় কতগুলো বিশ্বাস, যুক্তির জায়গায় সেখানে কতগুলো বিশ্বাস, কতগুলো ভাবাবেগ, কতগুলো ইমোশনস, এগুলোকে নিয়ে আমরা ব্যস্ত আছি, এগুলোকে মূল্য দিতে খুব ব্যস্ত আছি। তো সেটা করে তো আর খুব বেশি প্রোগ্রেস করা যায় না। সেটা করে কি খুব বেশি প্রোগ্রেস করা যায় না। তো এটা এদের বক্তব্য হচ্ছে এখানে, তো এই কারণে এই লিগাল ইনস্টিটিউশনস গুলোর বক্তব্য হচ্ছে যে ইকোনমিক্যালি প্রোগ্রেস করো, ইকোনমিক ডেভেলপমেন্টস গুলোকে ভাবার চেষ্টা করো, এবং এবং এতে করে প্রপার একটা হয়তো ডেভেলপমেন্ট হতে পারে। কিন্তু এগুলো কিন্তু ডেভেলপমেন্টের কতগুলো মাধ্যম নয়। কিন্তু কথাটা হচ্ছে এই ভারতের মানুষকে তুমি এই সেন্টিমেন্টস থেকে বের করে নিয়ে আসতে পারবে না যে তোমার ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে। ধর্মীয়ভাবে যদি তুমি শোষণ হচ্ছে, তাহলে তুমি সেটা তারপরও তুমি প্রতিবাদ করতে পারবে না, বা সেটা নিয়ে রাজনীতিতে নিয়ে যেতে পারবে না। জাতিগতভাবে যদি তুমি শোষণ হচ্ছে, তাহলে সেটা রাজনীতি নিয়ে যেতে পারবে না। এটা কিন্তু মানুষদেরকে বোঝানো যাচ্ছে না। তার কারণ তারা শোষণই হচ্ছে ওটার কারণে, যেহেতু ওটার কারণে। তো ফলে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা প্রবলেমস রয়ে গেছে। তো এটা অগণতান্ত্রিক নয়, বাস এটা এদের একটা আপিল, মানে সুপ্রিম কোর্ট বা এই ইলেকশনস কমিশন, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট বডিজ আছে যাদের কাঁধে এই দায়িত্বটি আছে, তারা অলওয়েজ আর একটা জিনিসকে চেষ্টা করেছে, সেকুলারাইজ করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে যে করতে পারছে না, তারও অন্যতম কারণ যে এই ডিমার্কেশনস লাইনগুলো পরিষ্কার নয়। তো এগুলো আনডেমোক্রেটিক নয়, এগুলোও ডেমোক্রেটিক। তো এই আর কি একটা পার্থক্য। ঠিক আছে। তো এখানে যেটা তুমি বললে যে এই কার কি নামটা বললে, স্যার কিছু বলছেন? হ্যাঁ দাঁড়ান আসছি। এই কি বলছে, ইন্ডিয়ান ভোটিং বিহেভিয়ার ইজ ইনফ্লুয়েন্সড বাই কাস্ট, রিলিজিয়ন অ্যান্ড রিজিওনাল সেন্টিমেন্টস। তো বুঝতেই পারছো যে এখানে একটা কাস্টকে বেস করে ভোটাররা ভোট দেয়, ধর্মকে বেস করে ভোট দেয়, ঠিক আছে, যে এবং তারা আপিলও করে, বিভিন্ন ক্যান্ডিডেটরা যারা নির্বাচনে দাঁড়ায় তারা কিন্তু বলেও যে আমরা আপনাদের প্রতিনিধি, আপনাদের স্বার্থ আমরাই দেখব, বা অন্যান্য ধর্মের মানুষরা আমাদেরকে সাপ্রেস করছে, বিভিন্ন ধরনের এইখানে কিন্তু থাকে, কিন্তু মানে প্রতিরোধ থাকে, একে অপরের মধ্যে কাউন্টার আর্গুমেন্ট কিন্তু থাকে। তো জানি আমরা যে রিলিজিয়ান সেখানে চলে আসে ফোরফ্রন্টে, তো স্বাভাবিকভাবেই এগুলো করতে বারণ করা হয়েছে, কারণ এগুলো সোসাইটিতে কিন্তু একটা বড় ধরনের টেনশনসকে জন্ম দেয়। কারণ আফটার অল এগুলো সোশ্যাল ইস্যুকে ইগনোর করে যতটা আমরা পলিটিক্যালি ইকোনমিক ইস্যুস দিকে যেতে পারবো, ততটা আমরা প্রোগ্রেস করতে পারবো। তো সবারই ইচ্ছে তো সেটাই রয়েছে। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এগুলো হয়। তাছাড়াও এগুলো যখন রাজনীতিতে চলে আসে, তখন তো জানোই যে রাজনীতিতে ভালো মন্দ আরও অনেক কিছুই থাকে। তো সেগুলো কি হয়, একটা খারাপ চিত্রকে তুলে ধরে। তো কাস্ট এবং রাজনীতি এবং এই বিষয়গুলোকে কিন্তু পরিহার করার কথাই বলা হয়েছে। এতে করে দেশের যে ইউনিটি, সেই ইউনিটিটাও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, ইউনিটি চ্যালেঞ্জের মুখে চলে আসে। তো ডিভিশনস অনেক বেশি ক্রিয়েট হয়। তো ইন্ডিয়ানরা যদি নিজেদের মধ্যে এতটা জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল এই হিসেবে যদি ডিভাইড হয়ে থাকবে, তাহলে তো তাদের প্রোগ্রেসটা কখন হবে? তো ডিভিশন যত বেশি হবে তত প্রবলেমস বাড়বে।
তো যাই হোক, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। আর যেটা বলছিলাম যে রিজিওনালিজমস তো একটা বড় পুরোনো দিনের একটা অস্ত্র রাজনীতিতে, যেটা উঠে আসছে বিভিন্ন সময়। যে আমরা জানি যে যখন ভারতবর্ষের ভাষা ডিসাইড করা, রাষ্ট্রীয় ভাষা ডিসাইড করার একটা সময় আসলো, তখন আমরা দেখেছি যে সেখানে এই হিন্দুস্তানি ভাষাকে অনেকে সমর্থন করার কথা বলেছে, অনেকে সংস্কৃত ভাষাকে বলেছে, অনেকে হিন্দি ভাষা, যেহেতু সব থেকে বেশি মানুষ এই ভাষায় কথা বলে, বা হিন্দুস্তানি ভাষাতেও মানুষ বেশি কথা বলে, তো এই সমস্ত ভাষাগুলোকে রাষ্ট্রীয় ভাষা করার কথা বলা হয়েছে। তো তখন থেকে আমরা দেখতে পাচ্ছি একটা রিজিওনাল পলিটিক্স শুরু হয়েছিল, যেটা প্রথম দেখা গেছিলো সাউথের দিকে, যে সাউথের মানুষরা তারা নিজেদের ভাষাকে ত্যাগ করতে চায় না, তাদের নিজেদের জাতিগত সেটা একটা পরিচয়, দ্রাবিড় জাতির বিশেষ করে একটা পরিচয়। তো সেই দ্রাবিড় জাতির যে পরিচয় তারা ত্যাগ করতে চায় না, এবং কোনো রকমভাবে তাদের উপর হিন্দিদের ডমিনেশনস তারা কিন্তু পছন্দ করছে না। সো আমরা ফাইনালি দেখতে পাবো যে সেখান থেকে শুরু হয়েছিল বলতে পারো স্বাধীন ভারতের যদি কথা বলো, তাহলে শুরু হলো। তো ধীরে ধীরে এটা তো আরও গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ছড়িয়ে গেল। আজকে মারাঠারাও তাদের নিজেদের জাতিগত একটা পরিচয়ের জন্য তারা রাজনীতি করছে, আজকে গুজরাটিরাও করছে, আজকে বিহারিরাও করছে, আজকে কিন্তু উড়িয়ারাও করছে, সকলে করছে। এবং বাংলায় তো আমরা তো এটা জানি যে বাংলা আমরা একটা আলাদা ধরনেরই একটা নিজেদের এই বিষয়টিকে প্রোটেক্ট আমরা করে চলেছি। যে আমরা ভারতের অন্যান্য রাজ্যগুলো, তাও তো বলা যেতে পারে যে তাদের একটা ভালো একটা বিশেষত্ব হচ্ছে যে তারা জাতীয় রাজনীতিতে উঠে আসতে পেরেছে, তারা কোথাও গিয়ে তাদের মধ্যে জাতীয়তাবাদের সঙ্গে নিজেদেরকে একাগ্র করতে পেরেছে। বাট আমরা হয়তো শুরু থেকেই জাতীয়তাবাদী ছিলাম, মানে স্বাধীনতার আগে, কিন্তু স্বাধীনতার পরের ইতিহাসটা আমাদের কিন্তু, আমি বলবো না যে জাতীয়তাবাদী, আমাদের যে পলিটিক্স, ইলেকটোরাল যে পলিটিক্স, সেটা জাতীয়তাবাদী পলিটিক্সের দিকে যায়নি, বরং এটা অনেক বেশি রিজিওনালাইজড। যে বাংলা ভাষা, বাঙালি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা চর্চা করেছি। বা একটা সময় কংগ্রেসের আমলে তো সেখানে তো ঠিক আছে একটা জাতীয়তাবাদী ছিল। বামপন্থীরা যখন আসলো তখন তো তারা ক্লাস বেসড করলো, তারপরে এখন এসে সেটা কিন্তু ওই রিলিজিয়ান বেসড, কাস্ট বেসড, এবং তার সাথে সাথে কিন্তু রিজিয়ন বেসড কিন্তু হয়ে গেছে। এবং শুরু থেকে আমরা শুনছি এই একটা বড় ধরনের অহংকার। সেই অহংকারটা হচ্ছে এটা যে বাংলা আজ যেটা ভাবে, ভারতবর্ষ কাল সেটা ভাবে। তো এই শব্দটি কিন্তু আমাদের বলে দিচ্ছে, এই পার্টিকুলার সেন্টেন্সটি বলে দিচ্ছে যে বাংলা আজ যেটা ভাবে, ভারতবর্ষ কাল সেটা ভাবে। এটা একটা ঔদ্ধত্যপনা, মানে আমি বলবো এটা একটা ঔদ্ধত্যপনা এই অঞ্চলের মানুষগুলোর, যে নিজেদেরকে বড়াই করছে, নিজেদেরকে তারা বড় করে দেখার চেষ্টা করছে। এবং এই বড় করে দেখতে গিয়ে আলটিমেটলি কি হয়েছে, যে গোটা ভারতবর্ষের থেকেও যখন নিজেকে আরও বড় করে তোলার চেষ্টা করেছে, আলটিমেটলি দেখেছি যে তারা ধীরে ধীরে কিন্তু পিছিয়ে গেছে। সো দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের রাজনীতি এতটাই পিছিয়ে গেছে যে আমরা সেন্টারের কোনো অনুদান পাচ্ছি না, সবসময় একটা কাউন্টার একটা আইডিয়া নিয়ে চলছি। আমরা কোনো রকমভাবে আমাদের রিজিওনাল যে প্র্যাকটিস, সেগুলোকে কোনো রকমভাবে আমরা কম্প্রোমাইজ করতে চাইছি না, জাতীয়তাবাদের সঙ্গে সেগুলোকে ইন্টিগ্রেট করতে চাইছি না, ইকোনমিক্যালি আমরা খুব বেশি ভাবছি না। ফলে আমাদের কি হচ্ছে, এখানে না কোনো বড় বড় বিজনেস হচ্ছে, না কোনো ইন্ডাস্ট্রিজ আসছে, না আমাদের এখান থেকে যে ট্যাক্সের টাকাগুলো নিয়ে যাওয়া হয় সেন্টারে, সেগুলো আবার এখানে ফেরত আসছে প্রপারলি। তো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেগুলো ফেরত আসতে হয়তো পারতো, সেগুলো কিন্তু ফেরত আসছে না। তার কারণ আমাদের লিডার্সরা, আমাদের জনগণ সেই রকম ন্যাশনাল ভাবনা কিন্তু ভাবেনি। ফলে কি হচ্ছে, রিজিওনালাইজড হয়ে গেছে, আমরা কোণঠাসা হয়ে আছি। বিভিন্ন পলিসির মাধ্যমে আমাদের টাকা আমাদের কাছে ফেরত তো একদিকে আসছেই না, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে ওই প্রকল্পগুলো হয়তো অন্য কোথাও চলে যাচ্ছে। যেমন দেখছো এই মুহূর্তে গুজরাটিরা একটা বড় পজিশনে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ারে আছে, উত্তরপ্রদেশের একটা ভালো পজিশন আছে। তো সমস্ত বড় বড় প্রকল্পগুলো তোমরা দেখবে যে সেখানেই চলে যাচ্ছে। সো ভোটিং বিহেভিয়ার দেখবে এই ধরনের একটা কিন্তু বলতে পারো যে ডিসপ্যারিটি তৈরি করে রেখেছে। হ্যাঁ, ভোটিং বিহেভিয়ার মানে এটা জনগণ নিজেদেরই প্রবলেম বলতে পারো, যে রিজিওনাল প্রবলেমস বলতে পারো, কাস্ট প্রবলেমস বলতে পারো, রিলিজিয়ান প্রবলেম বলতে পারো, যাই বলো না কেন। তো এগুলো আলটিমেটলি একটা নতুন ধরনের ডিসপ্যারিটি তৈরি করছে। তো এটা আমরা একেবারেই অবভিয়াস দেখতে পাচ্ছি। রিজন এখানে বলছে, দেখো ইন্ডিয়ান ইলেকশন প্রসেস ইজ ইনফ্লুয়েন্সড বাই রিজিওনাল পলিটিক্যাল পার্টিস। হ্যাঁ, এটাও ঠিক, যে রিজিওনাল পলিটিক্যাল পার্টিসগুলো যেগুলো আছে, আঞ্চলিক দল যেগুলোকে বলা হচ্ছে। সো আঞ্চলিক দলগুলো আমরা কি দেখতে পাচ্ছি, যে এখন একটা ভারতের রাজনীতিতে একটা বিশেষ প্রভাব বিস্তার করেছে। এটা ঠিক, ভারতের রাজনীতিতে তার একটা বিশেষ প্রভাব বিস্তার করেছে। ভীষণ রকমভাবে তার একটা ভালো প্রভাব বিস্তার করেছে। এবং মানে কি বলবো, যে ভালো রকম একটা তারা প্রভাব বিস্তার করেছে। যে তারা কি করেছে, যে বিশেষ করে 1967-এ যখন আমরা দেখতে পেলাম যে
1967-এর ইলেকশনে যে 8টা রাজ্যের ইলেকশনে যে কংগ্রেস হেরে গেল, তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রিজিওনাল পলিটিক্যাল পার্টিসগুলো তারা কিন্তু পাওয়ারে এসেছে, মানে এই বিভিন্ন সময় তারা রাজ্যগুলিতে পাওয়ারে এসেছে তারপর থেকে লাগাতার, এবং তারা যে ন্যাশনাল যে পলিটিক্স সেখানেও কোয়ালিশনস পলিটিক্সের মধ্য দিয়ে তারাও কিন্তু একটা বিশেষ রোল প্লে করেছে। সো এগুলো আমরা সবই জানি, তো ওই বিষয়টিকে এখানে বোঝাতে চাইছে, এবং এই দুটো স্টেটমেন্টই ফলে ঠিক এবং একে অপরকে তারা জাস্টিফাই করছে, এই কারণে অপশন এটাই এখানে কারেক্ট হয়েছে। 11 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। 11 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ক্যাপচার দ্য টার্ম সেকুলারাইজেশন অফ কাস্ট। তো সেকুলারাইজেশন অফ কাস্ট যে শব্দ যে এই শব্দটি যে সেন্টেন্সটিকে খুব সুন্দরভাবে তুলে ধরছে সেটা হচ্ছে যে কাস্ট ইজ ডি-রিচুয়ালাইজড অ্যান্ড ইজ নো লঙ্গার স্ট্রিক্টলি ডিফাইন্ড বাই দ্য আইডিয়া অফ পিওরিটি অ্যান্ড পলিউশন। অর্থাৎ কাস্টকে সেকুলারাইজ যখন তুমি করে দেবে তখন তার আর নিজস্ব কোনো পরিচয় থাকবে না, তখন সে নিরপেক্ষ হয়ে যাবে। তো ওই জন্য বলছে ডি-রিচুয়ালাইজড হয়ে গেছে, মানে ওই রিচুয়ালসটা আর গুরুত্বপূর্ণ নয়, ডি-রিচুয়ালাইজড হয়ে গেছে সেটা, ঠিক আছে, তার অবক্ষয় ঘটে গেছে, এবং সে এখন সে আর ওই আগের মতো যে পিওরিটি পলিউশনস অর্থাৎ শুদ্ধতা বিশুদ্ধতা এই যে কনসেপ্টগুলো, বা সেখানে কি বলবো যে পিওরিটি মানে তো শুদ্ধতা, আর পলিউশন মানে হচ্ছে যেটাকে কি বলা হচ্ছে অশুদ্ধতা, তো এই সমস্ত টার্মিনোলজি দিয়ে সে আর ব্যাখ্যা হয় না। তো সেকুলারাইজেশন যখন হয়ে যাবে কাস্টের, তখন তার যে আগের যে বিশেষত্বগুলো ছিল সেগুলো আর কিন্তু আর গুরুত্বপূর্ণ থাকবে না, সেগুলোর আর কোনো মূল্য থাকবে না। সো এই বিষয়গুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি। সো এখানে অপশনস বিটা এখানে কিন্তু সেই কারণে ঠিক হয়েছে। চলে আসো পরেরটাতে। 52 নম্বর কোয়েশ্চেন বলছে হু সেইড কাস্ট ইজ ইমমবিলাইজ ক্লাস অ্যান্ড ক্লাস ইজ ইমমবিলাইজ কাস্ট, মানে ভাইস ভার্সা। হ্যাঁ, তো ইমমবিলাইজ মানে হচ্ছে অচল করে দিয়েছে, বা অচল একটা শব্দ, বাংলার অর্থটা হচ্ছে অচল। তো কাস্ট বা ওই বর্ণ কি করেছে, বর্ণ হলো একটা অচল শ্রেণী, এবং শ্রেণী হলো একটা অচল একটা বর্ণ। এইরকমভাবে এটাকে দেখানোর চেষ্টা করেছেন হচ্ছে রাম মনোহর লোহিয়া। রাম মনোহর লোহিয়া বেসিক্যালি তিনি একজন, তোমরা জানো যে একজন সোশ্যালিস্ট ছিলেন। ইন্ডিয়ান পলিটিক্সে তিনি বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে তার যেমন রাম মনোহর লোহিয়ার আমরা এবারই যে বোধহয় পরীক্ষায় এসেছিল চৌখাম্বা মডেল, তোমরা কোয়েশ্চেন্স পেয়েছো চৌখাম্বা মডেল। তো চৌখাম্বা মডেল দিয়েছে, যদিও সেই মডেলটিকে তিনি পরে আবার রিডিফাইন করেছেন, এবং সেটাকে আরেকটা পিলার, চৌখাম্বার জায়গায় একটা পঞ্চম খাম্বা, তো পঞ্চম খাম্বা বা পিলার তিনি তৈরি করেছেন। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো সেখানে তিনি লোকাল থেকে একেবারে গ্লোবালাইজড হওয়ার কাজ করেছেন। তো যাই হোক, তিনি এখানে এই সমস্ত কথাগুলো বলতে গিয়ে তিনি কোথাও কিন্তু কাস্টকে বিশেষভাবে ভ্যালুস দেননি। তিনি বলেছেন কাস্ট যে ব্যবস্থা এটাও এক প্রকার আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসি, ইন্ডিয়ান যে প্রোগ্রেস সেটাকে কিন্তু অচল করে দিয়েছে। যেমন আমাদের দেশে এখানে এক প্রকার বলতে পারো যে শ্রেণীর যে শ্রেণীর কনসেপ্টটা বিশেষভাবে একটা অচল শব্দ, এখানে এতটা বেশি গুরুত্ব এটাকে কিন্তু দেওয়া হয় না, এতটা বেশি গুরুত্ব এখানে এটাকে দেওয়া হয় না, এতটা গুরুত্ব সেখানে পায়নি। তার কারণ শ্রেণীর কনসেপ্টটা যেভাবে ডিফাইন করা হয়েছিল সেখানে তাদের একটা অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির কথা বলা হয়েছিল, যেটা হয়তো ইউরোপে রয়েছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে কিন্তু সেটা নেই। আমাদের ইন্ডিয়ান সোসাইটি এগ্রিকালচারাল সোসাইটি, আমাদের ইন্ডিয়ান সোসাইটি ডাইভার্স সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটিতে কিন্তু বিভিন্ন ধরনের প্রফেশনস রয়েছে। সো এখানে সেই ক্লাসের যে কনসেপ্ট সেটা অ্যাপ্লাই হয় না, এবং স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে সেগুলো কতগুলো অলিক আইডিয়া এখানে কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। তো এই দুটোকেই তিনি এক প্রকার অচল হিসেবে দেখানোর চেষ্টা করেছেন, এবং একে অপরের সঙ্গে তিনি কম্পেয়ার করেই করেছেন। তো এটা রাম মনোহর লোহিয়া এটার কিন্তু সঠিক উত্তর হবে। 53 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 53 নম্বর কোয়েশ্চেন্স এর আগের দিনই বোধহয় তোমাদের খুব ডিটেলসে বলছিলাম, ইন্দিরা সোয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেসটা 1992-তে যেটা হলো। প্রশ্নটি বলেছে এখানে যে ইন হুইচ অফ দ্য ফলোইং ল্যান্ডমার্ক কেসেস ডিড দ্য সুপ্রিম কোর্ট আপহোল্ড রিজার্ভেশনস ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন গভর্নমেন্ট জব, fix 50% limit for the reservations, put forward the concept of creamy layer and strike down the demand for reservations for financially poor sections among the forward caste। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলছে প্রশ্নটি বলছে যে এই নিচের এই জাজমেন্টগুলোর মধ্যে, সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো এসেছিল, তো সেই জাজমেন্টগুলোর মধ্যে কোন জাজমেন্টে সুপ্রিম কোর্ট এটাকে কি করেছিল, যে চাকরির ক্ষেত্রে 50% যে রিজার্ভেশন এই ব্যবস্থাটিকে হচ্ছে সমর্থন করেছিল, এবং ক্রিমি লেয়ারের একটা আইডিয়াকে সেখানে কিন্তু ডেভেলপ করেছিল, বা বলতে পারো পুট ফরওয়ার্ড যেটাকে বলছে, অর্থাৎ উন্নতি করেছিল সেটা। হ্যাঁ, এই ধরনের একটা কোনো আইডিয়াকে সেখানে কিন্তু তৈরি করেছিল, ইম্পোজ করেছিল, এবং ইকোনমিক্যাল কনসেপ্ট থেকে যে রিজার্ভেশনের কথা ভাবা হয়েছিল, ইকোনমিক্যাল কনসেপ্ট থেকে যে ইকোনমিক্যালি সেখানে ব্যাকওয়ার্ড কনসেপ্টটিকে ভাবা হোক, এবং কাস্টের মধ্যে সেটাকে কনসিডার করা হোক, মানে ইকোনমিক্যালি রিজার্ভেশনসের কথাটা যেটা ভাবা হয়েছিল, কাস্ট বলবো না, তো সেটাকে করার যে ব্যবস্থাটা যেটা হয়েছিল সেটাকে সমর্থন করা হোক।
আলটিমেটলি এটা হয়নি, মানে আমরা দেখতে পাবো যে মানে এই ইকোনমিক্যাল কনসেপ্টটিকে তো সমর্থন করা হয়নি। এইখানে এই জাজমেন্টটিতে বলেছিল যে শুধুমাত্র ইকোনমিক্যালি পিছিয়ে আছে এটা কিন্তু কাস্টের মধ্যে তার স্বীকৃতি পাওয়া বা রিজার্ভেশন পাওয়াটা যোগ্য নয়, তাকে কোনো একটা কাস্টের মধ্যে বিলং করতে হবে, অর্থাৎ বর্ণগত দিক থেকেও তাকে কিন্তু ডিপ্রাইভ হতে হবে। শুধুমাত্র ইকোনমিক্যালি সে পিছিয়ে আছে এটা কিন্তু তার রিজার্ভেশনসটা সুনিশ্চিত করার জন্য ঠিক নয়। তো এই কথাটি সেই সময় আমরা বলতে শুনেছি, এবং আমরা বলতে শুনেছি যে 50%-এর বেশি যেন জানুয়ারি না হয়, এবং আমরা দেখতে পাবো একটা ক্রিমি লেয়ারের কনসেপ্টও সেই সময় তৈরি করেছিল, ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার। ক্রিমি লেয়ার যারা, তাদের বোধহয় এখন এই মুহূর্তে 10 লাখ টাকার ইনকাম বেঁধে দেওয়া হয়েছে, যে 10 লাখ টাকার উপরে যদি তোমার ইনকাম চলে যায় তাহলে তুমি আর রিজার্ভেশনের সুবিধাগুলো পাবে না, বিশেষ করে ওবিসিদের কথা বলা হচ্ছে। সো আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা ওবিসি, তো তারা আর 50%-এর উপরে, মানে সরি 10 লাখসের উপরে তাদের যদি ইনকাম চলে যায় তাহলে তারা আর রিজার্ভেশন সুবিধা পাবে না, এবং রিজার্ভেশন সুবিধা নিতে হলে 10 লাখসের নিচেই তোমার ইনকাম হতে হবে। তো এই 10%-এর উপরে যারা, তাদেরকে বলা হচ্ছে এখানে 10 লাখসের উপরে যারা, তাদেরকে বলা হচ্ছে ক্রিমি লেয়ার, 10 লাখসের নিচে যারা, তাদেরকে বলা হচ্ছে নন ক্রিমি লেয়ার। তো এই কথাগুলো সেই সময় বলেছিল, যেগুলো তোমাদের এর আগের দিন আমি বোঝাচ্ছিলাম যে কনটেক্সটটা কী ছিল। এটা কনটেক্সটটা এটাই ছিল যে মন্ডল কমিশনের যে রিপোর্টটা এসেছিল, মন্ডল কমিশন যেটা যাকে তৈরি করেছিলেন মোরারজি দেশাই 1979-এ যেটা তৈরি হয়েছিল বলতে পারো, আর 80-তে গিয়ে তার রিপোর্টটা পেশ করলো, যখন আমরা দেখতে পাচ্ছি যে চরণ সিং প্রধানমন্ত্রী, এবং আমরা দেখতে পাচ্ছি তার ঠিক 10 বছর পরে গিয়ে যখন 90-তে এটাকে ইমপ্লিমেন্ট করা হলো, তখন প্রধানমন্ত্রী হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিং। আমরা দেখতে পাবো এটাকে ইমপ্লিমেন্ট করলেন, এবং মন্ডল কমিশনের যে রেকমেন্ডেশন ছিল 27%, সেই 27% সেখানে রিজার্ভেশনস তিনি কিন্তু দিলেন। এবং যখন দিলেন তখন আমরা দেখতে পাবো যে এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হলো, এবং তার ঠিক পরে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী হচ্ছেন 1991-এ গিয়ে নরসিমা রাও, তিনিও 10% রিজার্ভেশন দেওয়ার কথা বলেছিলেন, ওই যেটাকে বলা হচ্ছে ফিনান্সিয়ালি পুয়ার, ওই কনসেপ্টের দিক থেকে দেওয়া হয়েছিল। তো আমরা দেখতে পাবো সেটা তো সুপ্রিম কোর্ট এখানে এসে কি করলো, যে কেসটা হলো ইন্দিরা সোয়ানি কেস করলেন, এবং তার কেসে সুপ্রিম কোর্ট বললেন যে না, এই ফিনান্সিয়াল কন্ডিশনস থেকে এখানে রিজার্ভেশনস তো একটা দেওয়া যাবে না, তার মধ্যে অবশ্যই কাস্টের একটা সিস্টেম, একটা ডেপ্রিভেশনস থাকতে হবে, কাস্টের একটা কি বলো এখানে কি বলছে এটাকে, মানে ডিপ্রেস ক্লাসের তো কাস্টের তো কনসেপ্ট থাকতে হবে এটা, এবং এটাও বললো যে এটা যেন 50%-এর বেশি যেন আর না হয়। তো পুরো কনটেক্সটটা এটা ছিল, পুরো গল্পটা সেখানে কিন্তু এটা ছিল। 1992 সালে এটা হয়েছিল, জাজমেন্টটা এসেছিল, এটা ভালো করে দেখে নিও। এটা কিন্তু বারবার পরীক্ষায় জানতে চাইছে, সো এগুলো আমি তোমাদের এখানে বলে দিয়েছি, ভালো করে একটু দেখে নিও। আর্টিকেল 16(4) কথা বলেছিল, যে আর্টিকেল 16(4)-এর উপর বেস করে যে রিজার্ভেশনসটা দেওয়া হয়, সেখানে শুধুমাত্র ইকোনমিক কন্ডিশনস দেখলে হবে না, কাস্টটাও কিন্তু পার্মানেন্ট সেখানে একটা পার্ট হতে হবে। যদি কাস্ট না সেখানে থাকে তবে সেখানে কিন্তু আলটিমেটলি কাস্ট যদি সেখানে জড়িত না থাকে, আলটিমেটলি সেখানে বিশেষ কোনো উন্নতি হবে না, মানে আলটিমেট রিজার্ভেশন দেওয়া যাবে না। তো এই কথাগুলো সেখানে কিন্তু বলেছিল। যদিও আমরা দেখতে পাবো যে রিসেন্টলি যেটা 2019 সালে যে ইডাব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশনসদের জন্য যে রিজার্ভেশনসটা আসলো, সেখানে এখন আমরা ইকোনমিক কনটেক্সট থেকে কিন্তু রিজার্ভেশন দিতে দেখেছি। যদি এখানে এরা আবার এসে বলেছে যে অনেকে যারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল ইন্দিরা সোয়ানির কেসটার এই আর্গুমেন্টটাকে সামনে রেখে, যে ইন্দিরা সোয়ানির কেসে তো অনেক আগেই সুপ্রিম কোর্ট বলে রেখেছে 92 সালেই যে শুধুমাত্র ইকোনমিক্যাল কনটেক্সট থেকে রিজার্ভেশন দেওয়া যাবে না, কিন্তু প্রধানমন্ত্রী এসে তো সেটাই করলেন, বিজেপি পাওয়ারে এসে তো সেটাই করেছে, তো এটাও নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বাতিল করে দেবে। বাট এখানে সুপ্রিম কোর্ট যে এক্সকিউজটা দিল সেটা হচ্ছে, বা যে রিজনসটা যুক্তিটা দিয়েছে সেটা হচ্ছে যে এদেরকে কাস্টের ক্যাটাগরিতে দেওয়া হয়নি, এদেরকে ক্লাসের ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, এবং ক্লাসের ক্যাটাগরিতে এদেরকে দেওয়া যেতেই পারে, এই ধরনের একটা কথা বলেছে। এবং আগেকার যে তাদের জাজমেন্টটা ছিল সেটাকে বলতে পারো খানিকটা কিন্তু বদলে দিয়েছে, মানে সেটাকে সংশোধন করে নিয়েছে এই নতুন সময়ে এসে। তো কোথায় 1992 আর এখন 2019, তো 92 আর 19-এর একটা বড় ব্যবধানে আমরা দেখতে পাবো সুপ্রিম কোর্ট তার নিজের এক প্রকার হাত ঘুরিয়ে নিজেরই জাজমেন্টকে কিন্তু সে উল্টে দিয়েছে। সো এই বিষয়গুলো এখানে কিন্তু উঠে আসছে, ভালো করে এগুলো দেখে নিও। 54 নম্বর কোয়েশ্চেন বলছে, অ্যাকর্ডিং টু রুডলফ অ্যান্ড রুডলফ তারা স্বামী স্ত্রী ছিলেন, ঠিক আছে, তারা স্বামী স্ত্রী ছিলেন, বেশ ভালো গবেষক ছিলেন তারা, সম্ভবত তারা কেমব্রিজ বা অক্সফোর্ড বা কলম্বিয়া এই ধরনের কোনো একটা ইউনিভার্সিটির তারা মানে রিসার্চ স্কলার ছিলেন, টিএসডি ওখান থেকে করেছেন। তারপর তারা ইন্ডিয়াতে পার্মানেন্টলি কিছু সময়ের জন্য চলে আসেন, এবং ইন্ডিয়াতে থেকেই তারা প্রচুর গবেষণা করেছেন ইন্ডিয়ার বিভিন্ন কাস্ট সিস্টেমকে নিয়ে, ইকোনমিক সিস্টেমকে নিয়ে, এগ্রিকালচারাল সিস্টেমকে নিয়ে, এই ধরনের গবেষণা তারা করেছেন এবং দেখিয়েছেন যে কোন দিকে যাচ্ছে সিস্টেমটা।
তো যাই হোক, একটা বড় সোশ্যোলজিস্ট হিসেবে তারা দুজনেই কনসিডার হন, স্বামী স্ত্রী তারা, এবং তাদের সমস্ত লেখাগুলো দেখবে ওই দুজনে মিলেই লিখেছেন, তারা একসঙ্গে তারা গবেষণা করেছেন। তো রুডলফ আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে কি বলছেন যে কাস্ট ইন ইন্ডিয়া ফস্টার্স ডেমোক্রেসি ফর অল অফ দ্য ফলোইং রিজনস এক্সেপ্ট ওয়ান, আইডেন্টিফাই দ্য এক্সেপশনস। তো রুডলফ আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে এই যে কাস্ট বেসড যে পলিটিক্সটা ইন্ডিয়াতে হচ্ছে, তো সেটা ডেমোক্রেসিকে বলতে পারো যে আলটিমেটলি ডেমোক্রেসিকে আরো ফস্টার মানে হচ্ছে উন্নতি করেছে। ডেমোক্রেসির ক্ষতি করেনি। তাদের বক্তব্য হচ্ছে ডেমোক্রেসির ক্ষতি আলটিমেটলি করেন, ডেমোক্রেসির উন্নতিই করেছে। এবং তিনটে এখানে তিনি আর্গুমেন্ট দিয়েছেন যে এই কনটেক্সট থেকে ডেমোক্রেসির অনেক লাভই হয়েছে বলা যেতে পারে, ক্ষতি হয়নি। বাট একটা এখানে আর্গুমেন্ট আছে যেটা আলটিমেটলি এই লাভের ফস্টার শব্দটির সঙ্গে যায় না, অর্থাৎ উন্নতি করেনি ডেমোক্রেসির। লাভ করেছে কিনা আমি জানি না, অ্যাটলিস্ট উন্নতি করেনি। এক নম্বর কি বলছে দেখো, এক নম্বর বলছে প্রডিউসেস আর নিউ সেট অফ কাস্ট লিডার। ঠিক, এটা ঠিক যে এই কাস্ট পলিটিক্স হওয়ার ফলে একটা নতুন ধরনের কাস্টের লিডারের উত্থান হয়েছে। কাস্ট পলিটিক্স হওয়ার ফলে নতুন লিডারের উত্থান হয়েছে। এবং লিডার জানোই যে তোমরা, যে জাতির কোনো লিডার থাকে না, যে জাতির কোনো জনক থাকে না, যে জাতির কোনো মানে পথপ্রদর্শক থাকে না, হ্যাঁ, সেই জাতির কিন্তু বিশেষ কোনো উন্নতি হয় না। তোমার লিডার থাকতেই হবে, কারণ লিডার ছাড়া কিন্তু মাসকে কন্ট্রোল করা ইটস ভেরি ডিফিকাল্ট। এবং তারা একটা দিশাহীন বলতে পারো যে কতগুলো মানে মানুষের মতো আচরণ করবে। সো দিশা দেখানোর জন্য কাউকে থাকতে হবে, তার কারণ ওই লিডারই একমাত্র পারেন যে পুরো দেশটাকে বুঝে, জাতির সমস্ত সমস্যাগুলোকে বুঝে তাদের মতো অ্যাড্রেস কিন্তু করতে, মানে তাদের মতো সলিউশন নিয়ে আসতে পারেন, তাদের এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারেন। তো এটা সকলের পক্ষে এই ধরনের চিন্তা ভাবনা রাখাটা কিন্তু পসিবল নয়। তো সবাই যদি এইরকম রাজনীতি করে তো আলটিমেটলি কি হবে, যে একটা হজবরলার সিচুয়েশন তৈরি হবে। তো আলটিমেটলি যখন লিডার বেরিয়ে আসে তখন সেটা কিন্তু সেই সংগঠনটির বলতে পারো, সেই দেশটির বলতে পারো একটা অর্গানাইজড একটা কিন্তু সিস্টেমকেও কিন্তু সেটা কিন্তু প্রদর্শন করে। তো যখন এই কাস্ট যারা হচ্ছে শোষিত হচ্ছে, যারা বঞ্চিত হচ্ছে, এবং তাদের হয়ে কথা বলার কেউ নেই, তার কারণ তাদের হয়ে কথা সে বলবে যে কিনা শিক্ষিত, যে কিনা সচেতন, যার মধ্যে লজিক আছে, যার মধ্যে যুক্তি আছে, যে সায়েন্টিফিক চিন্তা ভাবনা করতে পারে, সেই তো একমাত্র বলতে পারে। কিন্তু পুরো জাতিটার প্রত্যেকেই যদি এখানে তাদের মধ্যে শিক্ষার হার কম থাকে, তাদের মধ্যে ইকোনমিক ডেপ্রিভেশনস যদি থাকে, বা তারা যদি ইকোনমিক্যালি যদি ডিপ্রেসড হয়, তাহলে তাদের উন্নতি হবে কি করে? তো এখানে প্রত্যেকেরই অবস্থা একই রকম। তো এই কারণে কি হয় যে ওদের থেকে একটু বেটার পজিশনে যে আছে তাকে এখানে দায়িত্বটা নিতে হয়, এবং সে যদি দায়িত্বটা নিতে পারে এবং সঠিকভাবে লিড করতে পারে, তাহলে ওই জাতিটাকে সঠিক দিশা দেখাতে পারে। তো এটা অনেকটা এরকম, খানিকটা বলতে পারো, আমি ছোট করছি না, কিন্তু খানিকটা এইরকম লাগে দেখতে, যে ওই মাঠে কতগুলো পশু যখন চলে তখন তার একটা রাখাল থাকে। তো সেই রাখাল যদি না থাকে তাহলে সেই পশুগুলো দেখবে দিকভ্রষ্ট হয়ে এদিক ওদিক সেদিক চলে যায়। রাখাল থাকলে দেখবে পশুগুলো ঠিকঠাক আচরণ করে এবং ঠিকঠাকভাবে তারা কিন্তু একটা নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট দিকে কিন্তু যায়, এবং এতে করে তাদের উন্নতিই হয়। তো এই জিনিসগুলো, এবং অন্যেরও ক্ষতি ক্ষতি করা থেকে তারা কিন্তু বিরত থাকে। তো এই জিনিসগুলো কিন্তু সেখানে বলতে পারো যে মবকে কিন্তু সেটার সঙ্গে তুলনা করা যেতে পারে। তো যখন এই পুরো গ্রুপটা থেকে লিডাররা বেরিয়ে আসে তখন আলটিমেটলি সেটা কিন্তু তাদের উন্নতিরই কথা সেখানে কিন্তু বলে, এবং এটা কিন্তু সম্ভবপর হয়। সবাইকে দিয়ে এই কারণে পলিটিক্সটা কিন্তু সম্ভবপর নয়। 2 নম্বর বলছে এনশিওরস অ্যাফার্মেটিভ অ্যাকশনস পলিসিস বাই দ্য স্টেট। হ্যাঁ, এটা ঠিক যে যখন তারা বেরিয়ে আসবে, তারা যখন কাস্ট পলিটিক্সটা আলটিমেটলি যখন হবে, এবং সেটা যখন সত্যিকারের প্রবলেমসটা বেরিয়ে আসবে যে হ্যাঁ তারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে বিকজ অফ কাস্টের কারণেই তারা হচ্ছে, কাস্টের মধ্যেই একটা এই ধরনের ডিসক্রিমিনেশন তৈরি করে রাখা হয়েছে, দেয়ারফর তারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে এবং তারা পিছিয়ে আছে। তাহলে স্বাভাবিকভাবে এই ডিমান্ডটাও উঠতে শুরু করবে যে তাদের এবার কিছু ডেভেলপমেন্টাল পলিসি নেওয়া হোক, তাদের কিছু ওয়েলফেয়ার পলিসি সেখানে নেওয়া হোক, তাদের জন্য কিছু অ্যাফার্মেটিভ অ্যাকশন সেখানে আসুক। তো পজিটিভ ডিসক্রিমিনেশন যেটাকে বলা যেতে পারে, যে সেখানে তাহলে আসলে তাহলে তাদের উন্নতি হবে। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে তাদের জন্য অ্যাফার্মেটিভ অ্যাকশনস এসেছে। অর্থাৎ ধরতে পারো যে ডক্টর বি আর আম্বেদকর যদি না থাকতো তাহলে হয়তো এই রিজার্ভেশনসটা আজকে আমরা কেউ পেতাম না। আজকে যারা এসসি আছি, এসটি আছি বা ওবিসি আছি, এই কনসেপ্টটাই হয়তো যে মার্চ করতো না। ডক্টর বি আর আম্বেদকর ছিল বলে, এবং তার গুরু যিনি ওই যেটা গতকাল বলছিলাম যে কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন, জন ডিউই,
তার গুরু এই ধরনের ফিলসফি বা কোথাও গিয়ে চিন্তা ভাবনাগুলো পোষণ করেছিলেন, তাকে এই সঠিক শিক্ষাটা দিতে পেরেছিলেন, উনি লাভ করতে পেরেছিলেন। ফলে এসে দেখা যাবে যে তিনি কি করেছিলেন না এই ইন্ডিয়ানসদের উদ্ধার করেছেন। ইন্ডিয়ানদের মধ্যে যে ডিভিশনস আছে, শোষণ আছে, তাদের যে অবনতির একটা বড় ধরনের একটা মাধ্যম হিসেবে এটা কাজ করছে, যে একটা ছোট্ট গ্রুপ একটা বড় গ্রুপকে সেখানে শোষণ করছে, সাপ্রেসড করছে। তো এটা আলটিমেটলি এই জাতিটারই হচ্ছে দুর্বলতাটা, মানে সমগ্রভাবে এটাই জাতিটার দুর্বলতা। তো উনি এসে এদের উদ্ধারের মধ্য দিয়ে, এই মেজরিটিদের উদ্ধারের মধ্য দিয়ে কিন্তু জাতিটাকে উদ্ধার করার চেষ্টা করছেন, অর্থাৎ দেশটাকে উদ্ধার করার চেষ্টা করছেন। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে উনি এসেছিলেন বলে হয়তো আজকে এই জিনিসগুলো আমরা পাচ্ছি, এতটা তাড়াতাড়ি পাচ্ছি। হয়তো পেতাম, উনি না হলেও হয়তো আরও 50 বছর পর হয়তো কেউ বেরিয়ে আসতো, বাট তিনি সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন বলে, তিনি সেই ওই রকম সাহসী পদক্ষেপগুলো নিয়েছিলেন বলে, নিজের জীবনকে বাজি রেখে এই সমস্ত কাজ করেছিলেন বলে আজকে হয়তো আমরা এই পজিশনে আছি, বা আজকে আমরা ইন্ডিয়ানরা আজকে হয়তো সমৃদ্ধি করতে পারছি, প্রোগ্রেস করতে পারছি। শুধুমাত্র এই কাস্টের প্রোগ্রেস হচ্ছে, দলিতদের প্রোগ্রেস হচ্ছে তা কিন্তু নয়, পুরো দেশটার উন্নতি হচ্ছে। কারণ আমি গতকালই বলেছিলাম যে 140 কোটি জনসংখ্যার যদি 140 কোটি জনসংখ্যা শিক্ষিত হয়, তাহলে তুমি ভাবো যে আমাদের পজিশনসটা গোটা বিশ্বের মানচিত্রে কোথায় হবে, কোন স্টেটাস, কোথায় আমাদের পজিশনসটা হবে, কেমন আমাদের মানে মর্যাদা হবে, এটা একবার ভেবে দেখো। কিন্তু ওরা যদি ওই বহু সংখ্যক জনগণ, ওরা কিন্তু ওই অল্প সংখ্যক জনগণ তাদেরকে যদি শোষণ করে, তাহলে আর তুমি কতটাই বা প্রোগ্রেস করতে পারবে, ওদের তো আটকে দেওয়া হয়েছে। সো এটা কিন্তু বলতে পারো যে একটা ডেমোক্রেসির শক্তি বৃদ্ধি হওয়ার এটা একটা কারণ। তো অ্যাফারমেটিভ অ্যাকশনসগুলোর মধ্যে দিয়েই সেটা হবে। তো যাই হোক, এই বিষয়গুলো তোমরা ভালো করেই জানো, এগুলো তোমাদের একাধিকবার বলা হয়েছে। 4 নম্বরটা দেখে নাও কি বলছে। ইট ক্যাপাসিটেটস পলিটিক্যালি ইলিটারেট মাস ইলেক্টোরেট টু অর্গানাইজ। এটাও বললাম, এক্ষুনি বললাম যে হ্যাঁ, যারা হচ্ছে ইলিটারেট মাস ইলেক্টোরেট আছে, অর্থাৎ যারা অশিক্ষিত হচ্ছে জনসংখ্যায়, মানে অশিক্ষিত অত্যধিক মাস মানে হচ্ছে একটা বহু সংখ্যক বা অনেক বড় একটা সংখ্যাকে ডিনোটস করছে। তো অত্যধিক সংখ্যক একটা বা বড় সংখ্যক একটা যেখানে অশিক্ষিত নির্বাচক মণ্ডলী আছে, তাদেরকে সংগঠিত হতে সাহায্য করে। নির্বাচক মণ্ডলী মানে ভোটারদের কথা বলা হচ্ছে। তো এই যে এরা তো ভোটারও বটে, দেশে তো এরা ভোটার, কিন্তু এরা ভোটার হওয়ার পরও বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছিল না। ডক্টর আম্বেদকরের মতো মানুষরা হয়তো বেরিয়ে এসেছেন বলে, তারপরে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিসগুলো তৈরি হয়েছে, তাদের যারা লিডার বেরিয়ে এসেছেন, তারা আজকে জোরালো ভাষায় এদের নিয়ে প্রতিবাদ করেছেন বলেই আজকে এই জিনিসগুলো কিন্তু পসিবল হয়েছে। সো এই অর্গানাইজড একটা ফর্ম তারা রাপ করেছে, যেখানেই থাকুক না কেন, প্রত্যেকের হয়ে কিন্তু সেখানে কিন্তু স্বর উঠছে, প্রত্যেকের হয়ে কিন্তু সেখানে প্রতিধ্বনিত হচ্ছে তাদের দাবিগুলো, তাদের অধিকারগুলো। তো বুঝতেই পারছো যে এটা তাদেরকে রাজনৈতিকভাবে শক্তিশালী করেছে, রাজনৈতিক সক্ষমতাটা তাদের বাড়িয়ে দিয়েছে। তো এটা ঠিক। তো ডেমোক্রেসিকে এটা আলটিমেটলি কী করেছে, এটা সংগঠিত হতে হেল্প করেছে। ডেমোক্রেসিকে কিন্তু একটা বলতে পারো যে একটা সঠিক অর্থে ডেমোক্রেসিকে এখানে প্র্যাকটিস হতে সাহায্য করেছে ইন্ডিয়াতে। তো এটা কাস্ট বেসড ডিসক্রিমিনেশন হয়েছে, তাই কাস্ট বেসড সলিউশন আসবে, সেটাই স্বাভাবিক কথা। এবং এগুলো কিন্তু আলটিমেটলি বেটারই হয়েছে সমাজ ব্যবস্থার, খারাপ কিছু হয়নি, এটা আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর বলছে মেক্স কাস্ট আর স্যাক্রেড রেদার দ্যান সেকুলার এন্টিটি। না, মানে কাস্ট এটা কি করেছে যে নিজেকে পবিত্র করে তুলেছে সেকুলার করার থেকে। এটা হচ্ছে কি বলবো যে মানে যখন একটা কাস্ট পার্টিকুলার গ্রুপ যখন পবিত্র হয়ে যায়, বা প্রত্যেকে যখন ইন্ডিভিজুয়ালি ভাবে যে আমরা পবিত্র, আমাদের জায়গা থেকেই আমরা ঠিক, বা আমাদের এটা সারা জীবন ধরে টিকে থাকা দরকার, তখন আলটিমেটলি সেটা কিন্তু আবার সেকুলার যে এন্টিটি আছে বা ডেমোক্রেটিক মানে একটা স্টেজের পরের যে একটা স্টেজ, যেটা ডেমোক্রেটিক স্টেজ, সেটাকে কিন্তু আবার তার রাস্তাটা কিন্তু বন্ধ করে দেয়। অর্থাৎ সেকুলার এবং ডেমোক্রেটিক যে প্র্যাকটিসগুলো, এটার রাস্তাটা কিন্তু একটা সময় পর আবার বন্ধও হয়ে যায়। এই কারণেই খুব দেখবে বুদ্ধিমত্তার সঙ্গেই তিনি কিন্তু এটা বলেছেন সংবিধানে, যে এটা দেওয়া হচ্ছে তার মানে এই নয় যে, মানে রিজার্ভেশন তাদের দেওয়া হচ্ছে তার মানে এই নয় যে সেটা তারা সারা জীবন ধরে রিজার্ভেশনের সুযোগ সুবিধাগুলো পাবেন। রিজার্ভেশন দেওয়া হচ্ছে মানে সেটা কিন্তু একটা সার্টেন লিমিট, একটা পিরিয়ডের জন্য দেওয়া হচ্ছে, একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য দেওয়া হচ্ছে। তো তারপরে যদি দেখা যায় যে এবং সেই পিরিয়ডে যদি দেখা যায় যে তাদের যথেষ্ট প্রোগ্রেস হয়েছে, তাহলে তারা সেটা পাবে না, সেই সুযোগ সুবিধা। তো ওটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে এটা একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে আর ঠিক নয় কিন্তু। তো এখানে যদি তুমি এটাকে আবার পবিত্র ভেবে যদি এখন এটাকেই ফান্ডামেন্টাল বানিয়ে দাও এবং এটাকে ধরে রাখার চেষ্টা করো যে না, আমাদের কাস্ট বেসড রিজার্ভেশন যেটা দেওয়া হয়েছিল সংবিধানে সেটা থাকবে, কোনো রকমভাবে সেটা ডিলিটও করা যাবে না, তাহলে সেটা একটা সময় পর আবার ডেমোক্রেসিকে কিন্তু ধ্বংস করে দেবে। সেটা একটা সময় পর এসে সেকুলার যে প্র্যাকটিসটা আছে বা ইউনিটি যেটাকে বলতে পারো, সেকুলার প্র্যাকটিসটার মধ্যে যেটা ইউনিটি আছে, সেই ইউনিটিটাকে কিন্তু ব্রেক করে দেবে। তো ওরা তখন এদেরকে এসে ডমিনেট করবে,
ওরা তখন এদেরকে এসে ডমিনেট করবে, তো আলটিমেটলি সেটা কিন্তু একটা ক্ষতির দিকে চলে যাবে পুরো সিস্টেমটা। তো একটা লেভেল পর্যন্ত সেই কারণে ঠিক আছে। তো যাই হোক, এই কারণে এটা 3 নাম্বারটা ঠিক নয়, বাকিটা হচ্ছে কিন্তু 1, 2 এবং 4 নাম্বারটা হচ্ছে কিন্তু ডেমোক্রেসির পার্সপেক্টিভ থেকে এটা কিন্তু ঠিক। 55 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। 55 নম্বর কোয়েশ্চেন বলছে, হু অ্যামং দ্য ফলোইং সেড কাস্ট সিস্টেম ইজ নট মেয়ারলি ডিভিশনস অফ লেবার, ইট ইজ অলসো ডিভিশন অফ লেবারার। যে লেবার মানে হচ্ছে শ্রম, আর লেবারার মানে হচ্ছে যারা হচ্ছে শ্রমিক। তো কাস্ট সিস্টেম যেটা বর্ণ ব্যবস্থা, সেই বর্ণ ব্যবস্থা শুধু লেবারের মধ্যেই শুধু বিভাজনটা করেনি, বরং মানে শ্রমের মধ্যে শুধু বিভাজনটা করেনি, বর্ণ ব্যবস্থা শ্রমিকদের মধ্যেও বিভাজন করে দিয়েছে। যেটা তোমাদের বলছিলাম এর আগে, যে কাজটা যখন শুরুতে যখন এটা আসলো, যেটা প্লেটোও করেছেন তোমাদের এর আগেও বলছিলাম ক্লাসে, যে শুরুতে যখন এটা এসেছিল তখন শ্রমকে ডিভাইড করা হয়েছিল, শ্রমিকদেরকে নয়, শ্রমকে বিভাজন করার একটা আইডিয়া ছিল যে এই কাজগুলো ওই মানুষগুলো করবে। কিন্তু কথাটা হচ্ছে যে কোনো রকমভাবে যে সেই মানুষগুলো ওখান থেকে বেরোতে পারবে না, এই ধরনের বিশেষ কোনো স্টিরিওটাইপ যে ছিল বলে আমি মনে করি না। কিন্তু কথাটা হচ্ছে পরবর্তীকালে এগুলো কি হয়েছে, একটা স্টিরিওটাইপ রূপস নিয়ে নিয়েছে। বাধা ধরা ছকের মধ্যেই তোমাকে থাকতে হবে, তোমাকে যেখানে দেওয়া হয়েছে সেখানেই তোমাকে থাকতে হবে। শুধু ডিভিশন নয়, শুধু লেবার নয়, সেখানে লেবারারদের মধ্যেও ডিভিশন করা হয়েছে, এটা কিন্তু প্রতিষ্ঠিত করা হলো। তো এটা আলটিমেটলি কি করেছে, পুরো জাতিটার ক্ষতি করেছে, হিন্দু সমাজের কিন্তু একটা বড় উন্নতিকে আটকে দিয়েছে। সো বলতে পারো এখানে এটা এই ডক্টর বি আর আম্বেদকরের বক্তব্য ছিল এটা, যে শুধু শ্রমকে তারা বিভাজন করেনি কাস্ট সিস্টেম, সেখানে শ্রমিককেও কিন্তু বিভাজন তারা করে দিয়েছে, এটা খারাপ। 56 নম্বর দেখো, 56 নম্বর কি বলছে, রিজার্ভেশন অফ সিটস ফর দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ইন দ্য হাউস অফ দ্য পিপল ইজ প্রোভাইডেড আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন। রিপিট কোয়েশ্চেন্স বারবার দেখতে পাচ্ছ, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস, এবং সেটা যদি লোকসভাতে বলে এবং রিজার্ভেশনের যদি কথা বলে তাহলে আর্টিকেল 330। ঠিক আছে, এর আগেও কোয়েশ্চেন্স আমরা সলভ করেছি, সিবিটি পিজিতে এসেছে 2022 সালে, ভালো করে দেখে নাও। সিবিটি পিজি 2022 এসেছে, যারা এখানে আছো পিজি দেবে তাদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, রিপিট হওয়ার সম্ভাবনা থাকে এবং বারবার রিপিট করেছে কোয়েশ্চেন্সটা কিন্তু নেটেও। তো দেখতেই পাচ্ছ 330 নম্বর আর্টিকেলে হচ্ছে লোকসভাতে এবং 332 নম্বর আর্টিকেল অনুসারে হচ্ছে কিন্তু বিধানসভাতে। তাছাড়াও আরও অন্যান্য অনেকগুলো আর্টিকেল আছে যেগুলো এই রিজার্ভেশন রিলেটেড, এদেরই কতগুলো আর্টিকেল, তো সেগুলো ভালো করে দেখে নাও। যেমন হচ্ছে 243 ডি অনুসারে পঞ্চায়েতে এদের জন্য রিজার্ভেশনের কথা বলা হয়েছে। পঞ্চায়েতে তোমরা জানো যে 1/3 রিজার্ভেশনের কথা বলা হয়েছে সাংবিধানিকভাবে। তো 1/3 রিজার্ভেশনস কিন্তু এই আর্টিকেল অনুসারে দেওয়া হয়েছে 243 ডি। এবং আমরা এটাও জানি যে প্রত্যেকটা রাজ্যই এখন কম বেশি প্রায় 95% স্টেটই বোধহয় এখন কি করেছে, যে এই যে রিজার্ভেশনসটা যেটা দেওয়া হয়েছিল, না ওটা একই আছে, অর্থাৎ 1/3ই আছে এখনও। SC/STদের জন্য যে রিজার্ভেশন সেটা 1/3ই আছে, কিন্তু কথা হচ্ছে মহিলাদের জন্য যে রিজার্ভেশনসটা দেওয়া হয়েছিল যেটা 1/3 ছিল এখানেও আবার, তো সেটাকে আবার এখানে কিন্তু প্রত্যেকটা রাজ্য দেখা যাবে কি করেছে না 50% করে দিয়েছে তারা, যেহেতু এটা একটা কনকারেন্ট লিস্টের মধ্যে আসে পঞ্চায়েত ব্যবস্থাটা। তো আমরা দেখতে পাবো যে রাজ্যগুলোকে এম্পাওয়ার করা হয়েছে যে তারা চাইলে নিজেরাও কিন্তু এটা স্টেট কিংবা কনকারেন্ট হবে, আমি এক্স্যাক্ট শিওর নই কোন লিস্টের মধ্যে আসে, তোমরা একটু কনফার্ম করে বলো এটা। তো যাই হোক, আমরা দেখতে পাবো যে স্টেটগুলো এম্পাওয়ার করা হয়েছে, বা তারা অলরেডি স্টেট লিস্ট হলে তো তারা এম্পাওয়ারই, যে তারা কি করেছে নিজেরা কিন্তু আইন করতে পারে, করে এখানে এই পার্সেন্টেজটা কিন্তু বাড়াতে পারে। এবং অলরেডি আমরা জানি যে প্রত্যেকটা রাজ্যই প্রায় মহিলাদের জন্য যে রিজার্ভেশন 1/3 রিজার্ভেশন সেটা কিন্তু তারা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ 50% করে দিয়েছে, এটা তোমরা জানো। এগুলো তোমাদের বলা হয়েছে। 243টির কথা দেখো, 243টি হচ্ছে যেটা হচ্ছে ওই মিউনিসিপ্যালিটিসগুলোতে রিজার্ভেশনের কথা বলা হয়েছে, মিউনিসিপ্যালিটিসগুলোতে রিজার্ভেশনসের কথা বলা হয়েছে, যেটা 1992 সালের 74th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে এসেছে। বলো কি বলছো? স্যার 1/3 রিজার্ভেশন মেয়েদের জন্য, আবার 1/3 রিজার্ভেশন ট্রাইবাল কমিউনিটির জন্য ছিল। হ্যাঁ, ও দুজনে 1/3, কিন্তু যদি 73rd and 74th দেখি তাহলে সেখানটায় তো মানে মহিলাদের জন্য 33% রিজার্ভেশনের কথা বলা হয়েছে। সেটাই তো 1/3 হচ্ছে। ও আচ্ছা, বাট ট্রাইবালদের জন্য 1/3 ছিল, ওটা একটু জানতাম না। হ্যাঁ, মানে মহিলাদের জন্য 1/3 ছিল, কিন্তু ট্রাইবালদের জন্য 1/3 ছিল, সেটা জানতাম না ছিল। SC/ST যদি 1/3 হয় তাহলে তো ওদের সিটটা তো আরো বেশি হওয়ার কথা না, যদি আমরা লোকসভার পার্সপেক্টিভ থেকে দেখি, মানে 545টা সিট এখন। আরে লোকসভাতে নয়, পঞ্চায়েতের কথা বলছি। সব ক্ষেত্রে নয়,
পঞ্চায়েতের এখানে তো বললাম পঞ্চায়েতের কথা। না আমি বলছি যে সব ক্ষেত্রে নয়, লোকসভাতে 84টা সিটস আর এসসি দের জন্য, আর এসটি দের জন্য 47, তাই তো স্যার বললেন। লোকসভাতে ওই ফিগারটা 84, এসসিদের জন্য, এসটিদের জন্য হচ্ছে 47, আর বিধানসভাগুলিতে সেটা তাদের নিজেদের জনসংখ্যার অনুপাতে সেটা তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি এটা পঞ্চায়েত নিয়ে বলছি, পঞ্চায়েতগুলিতে এসসি এসটিদের জন্য 1/3 রিজার্ভেশন রয়েছে, প্লাস হচ্ছে মহিলাদের জন্য 1/3 রিজার্ভেশন রয়েছে। তাহলে ধরে নাও যদি এখানে 12টা সিট হয়, পঞ্চায়েতে যদি 12টা সিট হয়, ভালো করে বোঝো, পঞ্চায়েতে যদি 12টা সিট হয় তাহলে 12টার মধ্যে হচ্ছে কিন্তু 4টে সিট, মিনিমাম 4টে সিট, ঠিক আছে, 4টে সিট কি হতে হবে, এসসি এবং এসটিদের পপুলেশন সেখানে থাকতে হবে, মানে রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে। এবং এই 12টা সিটের মধ্যেও আবার কিন্তু 4 জন মহিলা থাকতে হবে, এটা কিন্তু বলা হয়েছিল ওই 73rd এবং 74th অ্যামেন্ডমেন্টে। তো 73rd তো সেখানে পঞ্চায়েতের কথা বলছে, 74th আমরা মিউনিসিপ্যালিটিজের কথা দেখতে পাবো। সো এখানেও কিন্তু ওই একই কথা বলা হয়েছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না হয়নি এখনো? না ক্লিয়ার হয়নি? বোঝাও, কে বোঝাতে পারবে? না আপনি যেটা বললেন সেটা যদি আরেকবার একটু বলুন তাহলে আমি বুঝতে পারবো ব্যাপারটা। স্থাপিতা বুঝিয়ে দেবে, বলো স্থাপিতা। স্যার আমি যেটা বুঝলাম বা পড়েছি আগে সেটা হচ্ছে যে 1/3 রিজার্ভেশন ফর এসসি এসটি ওবিসি এন্ড উইমেন না, ও নট ইন ওবিসি, পঞ্চায়েত, না নট ওবিসি, নট ওবিসি, সরি এসসি এসটি এন্ড উইমেন ইন পঞ্চায়েত এন্ড মিউনিসিপ্যালিটিজ। রাইট। এটা স্টেটের ব্যাপারটা হয়ে গেল। আর যখন আমরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লোকসভা রাজ্যসভা দেখবো তখন ব্যাপারটা অন্যভাবে রিজার্ভেশনটা দেওয়া হয়, যেটা আপনি কোয়েশ্চনে পড়াতেই বললেন যে এসসি দের জন্য 84 খানা সিটস রিজার্ভ থাকে, 47টা রিজার্ভ থাকে এসটি দের জন্য। এটা লোকসভার স্পেসিফিকলি বলেছেন আর্টিকেল 330। নাও আর্টিকেল 243D যেটা রিজার্ভেশন দিচ্ছে পঞ্চায়েতে এসসি এসটি দেরকে, সেটা বলছে 1/3 আমরা সিটস রিজার্ভ করব। নাও আমরা যদি একটা বেসিক করি যে 100 ইন্টু 1/3 করি তাহলে সেটা রাফলি 33% দাঁড়াচ্ছে। তো আমরা 1/3 বলি কি 33% বলি, জিনিসটা একই হয়। তো 1/3 বা 33% সিটস রিজার্ভ ফর এসসি এসটি উইমেন ইন পঞ্চায়েত অ্যাকর্ডিং টু 243D। আর 243T তে সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই করবে মিউনিসিপ্যালিটি লেভেলে। বুঝতে পেরেছো না পারোনি, নাকি আবার বোঝাবো? না আমার ব্যাপারটা ওটা আমি বুঝতে চাইছি যে 1/3 যেটা রিজার্ভেশন সেটা হচ্ছে এসসি এসটি ওমেন, তার মধ্যে কি ওমেন পড়ছে নাকি ওমেনদের জন্য 1/3 রিজার্ভেশনের মধ্যে আবার 1/3 রাখা আছে? ওটা আমার জানার বিষয়, আমি এইটুকুটা বুঝতে পেরেছি। যেটা বল মানে আমার এই বিষয়টা হতে পারে, উইমেন জেনারেলও হতে পারে, কিন্তু মহিলা হতে হবে। সে জেনারেলও হতে পারে, এসসি এসটি না হলেও হবে, অসুবিধা নেই, কিন্তু মহিলা হতে হবে তাকে। বুঝতে পেরেছো? মানে 12 জন যদি ক্যান্ডিডেট হয় তাহলে ধরে নাও 12 জন ক্যান্ডিডেটের মধ্যে 12 জন তো হবে না, বিজোড় সংখ্যায় হয়, ধরো হতে পারে জোড় সংখ্যায়, না হওয়ার কিছু নেই। তো 12 জন যদি তোমার ওই পঞ্চায়েতটার যদি সদস্য হয় তাহলে 12 জনের মধ্যে 4 জন মিনিমাম এসসি আর এসটি হতে হবে। এতটা ক্লিয়ার? এসসি আর এসটি মিলিয়ে মিনিমাম 4 জন তোমাকে ওখানে থাকতে হবে। ওকে, তাহলে 12 জনের মধ্যে 4 জন, বাকিগুলো তাহলে জেনারেল ক্যান্ডিডেট দাঁড়াতে পারে, বাকিগুলো জেনারেল ক্যান্ডিডেট দাঁড়াবে, কিন্তু এই 4টে সিটের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটরা দাঁড়াতে পারবে না। এতটা ক্লিয়ার? এবার দেখা গেল যে এদের জন্য 4টে সিট থাকলো, এরা কি জেনারেল সিটে কি কন্টেস্ট করতে পারবে না? এসসি এসটিরা পারবে, কোনো ব্যাপার নেই, তারা পারবে, চাইলে সব কটাতেই কন্টেস্ট করতে পারবে। তো তারা যদি সব কটাই জিতে যাবে, 12টায় তারা জিতে যাবে। কিন্তু কথাটা হচ্ছে 4টে মিনিমাম রিজার্ভেশন কম্পালসারিলি থাকতেই হবে, ওই 4টেতে ওরা জেনারেলরা কন্টেস্ট করতে পারবে না। বোঝা গেল? এক। এবার দ্বিতীয় কথা হচ্ছে এই 12টার মধ্যে, এই টোটাল 12টা, আমি বলছি না যে 8টার মধ্যে 4টে ওরা নিয়ে গেল মানে এখন বাকি পড়ে থাকলো 8টা, ওই 8টা নয়, টোটাল 12টা। টোটাল 12টার মধ্যে 4 জন মিনিমাম মহিলা হতেই হবে, এটা কম্পালসারি রিজার্ভেশন 1/3। এবার দেখা গেল যে 4টে যে সিট এসসি এসটিদের জন্য রিজার্ভেশন দেওয়া হয়েছিল সেই 4টে সিটই দেখা যাচ্ছে আবার মহিলা, মহিলারাই জিতেছে। তাহলে হলো, তাহলে তারাই এসসি, তারাই এসটি, তারাই আবার মহিলা, তাহলে ওটাই মানে ফুলফিল হয়ে গেল, দুটো কন্ডিশনই ফুলফিল হয়ে গেল। বোঝা গেল? দুটো কন্ডিশনই ফুলফিল হয়ে গেল। বলো।
স্যার আপনি যেটা বললেন যে এসসি এসটি দের জন্য যে রিজার্ভেশনের ব্যাপারটা সেটা 1/3 রয়েছে, কিন্তু এটা যেটা বললো না ঝিলিকটি, ওটা কিন্তু আছে, মানে 1/3 কিন্তু পার্টিকুলারলি মেয়েদের জন্য, তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য কিন্তু 1/3 সংরক্ষণ করা রয়েছে পঞ্চায়েতে মোট আসন সংখ্যার। আমি কি বললাম স্যার ইভেন এটাও ম্যান্ডেটরি হয়ে গেছে যে উইমেন সারপঞ্চ হতে হবে, মানে অন রোটেশনাল বেসিস। এই তো এখানে লেখা আছে যে চেয়ারপারসনের কথা, আমি সব এত ডিটেলসে যাচ্ছি না তো, লিখেই রেখেছি। মানে আমার এই জায়গাটায় কনফিউশন ছিল যে 12 জন যেটা হয়েছিল তার মধ্যে 4 জন এসটি মানে এসসি কমিউনিটির হয়, তাহলে সেটা বাদ দিয়ে আবার 4 জন মেয়েদের, তাহলে তো 8টা সিট এমনি চলে গেল। তাহলে 4টে সিট কি জেনারেলের জন্য করে থাকছে নাকি এই যে ব্যাপারটা হয়েছে না, এটা এবার এতক্ষণ আমার ক্লিয়ার হলো। এখানে 12টা সিটের মধ্যে 4টে সিট এসসি এসটিরা নিয়ে চলে গেল, পড়ে থাকলো 8টা। ওই 8টা নয়, এখানে আবার ওই 12টার মধ্যেই 4 জন মহিলা হতে হবে, আমি যতদূর জানি, আমি যা পড়েছি। এখন এটাকে কি করা হয়েছে, এখন এটাকে 50% করে দেওয়া হয়েছে। রাজ্যগুলো কি করেছে, এটা এখন 50% করেছে। যে এসসি এসটিদের জন্য 4টে তো ছিলই, তো 4টে তো থাকবেই, 12টার মধ্যে 4টে ওরা পাবেই। কিন্তু কথাটা হচ্ছে 12টার মধ্যে মিনিমাম 6 জন তোমাকে মহিলা হতে হবে, সে এখন এসসি এসটি হোক কিংবা জেনারেল হোক, যে ক্যাটাগরিটি হোক না কেন, মিনিমাম 6 জন মহিলা হতে হবে। তাহলে 6 জন মহিলা 6 জন পুরুষ, বোঝা গেছে? রাজ্যগুলো এখন এটাকে মহিলাদেরটাকে বাড়িয়েছে, এসসি এসটিদেরটাকে বাড়ায়নি, মহিলাদেরটাকে বাড়িয়েছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ একদম। ওকে, আর কারো কোনো কনফিউশন আছে? অনিন্দিতা কি বলছিলে, অন্য কিছু বলছিলে না? আমি কি সেটাই বললাম নাকি অন্য কিছু বললাম? না স্যার, আপনি যেটা বললেন ওটাই বললাম। ওকে ওকে, তাহলে এটাই, আর কোনো কারো কনফিউশন নেই তো যে কি এটা? কারণ এগুলো গোলায় তোমাদের স্বাভাবিক, কারণ একই জিনিস তোমরা যেহেতু একটা পার্টিকুলার আমব্রেলা নিচে। বলো। স্টেটমেন্ট কোশ্চেন গুলো করছে না, এবার জায়গাগুলো কনফিউজ যদি থেকে যায় না, তো এই জায়গাগুলো থেকেই কোশ্চেন করছে, ওর জন্য মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে না, যাতে কোনো রকম কিছু না থাকে ব্যাপারগুলোতে। রাইট, তো সেই কারণেই কোয়েশ্চেন ধরে বোঝানো হচ্ছে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার জিজ্ঞেস করবে, ঠিক আছে? কোয়েশ্চেন ধরে বোঝার এটাই হচ্ছে তোমাদের একটা বেনিফিট, যে কোয়েশ্চেন ধরে ধরে বুঝলে কী হবে, ছোটো ছোটো ইস্যুসগুলোও বেরিয়ে আসবে, কনফিউশনগুলো দূর হবে। কারণ টেক্সট পড়তে গিয়ে এটা অনেক সময় পসিবল হয় না যে তুমি মানে পুরোটাই বলা সম্ভব, 2 ঘন্টার মধ্যে আর কত কিছু বলবো, হাজার একটা জিনিস থাকে। বাট হ্যাঁ, কোয়েশ্চেনগুলো ধরলে তখন যেগুলো বেসিক ট্রেন্ডে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলোই বারবার চর্চা করলে তখন ওই প্রত্যেকটা কর্নার বেরিয়ে আসে, ইম্পর্টেন্ট কর্নারগুলো। তো ভালো, তাইতে করে কভার হয়ে যায় বিষয়টা। যাই হোক, অনেকগুলো কোয়েশ্চেন্স করছি, এরপরে আশা করি একটাও কোয়েশ্চেন তোমাদের বাদ যাবে না, এবং এটা তো হচ্ছেও, যেটা আমি পড়াচ্ছি যা তার মধ্যে থেকে 95% তো 97% তো কমন আসছেই, তাই না? তোমরা নোটিশ করছো নিশ্চয়ই। যাই হোক, তাহলে এখানে দেখে নাও 243টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই আর্টিকেলটি মিউনিসিপ্যালিটির জন্য, আর 243 যেটা এখানে ছিল ডি, সেটা হচ্ছে কিন্তু পঞ্চায়েতের জন্য। তো সেখানে কি করা হয়েছে, এসসি এসটি এবং মহিলাদের জন্য রিজার্ভেশনের কথা বলা হয়েছে, 1/3 সেখানে কিন্তু রিজার্ভেশন আছে। আর্টিকেল 334 আমরা জানি যে 105th অ্যামেন্ডমেন্ট, যেটা 2019-এ এসেছে, এটা কারেক্ট করেছি বোধ হয়, হ্যাঁ 2019-এ যেটা 105th অ্যামেন্ডমেন্ট এসেছে, যেখানে কি করা হয়েছে, এটাকে এক্সটেন্ড করা হয়েছে। এটাকে এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ যে রিজার্ভেশনসটা যেটা ছিল 334, যে রিজার্ভেশনস, যেখানে ওই তাদের যে রিজার্ভেশনের টাইম পিরিয়ডের কথা বলা হয়েছিল, যে এরা কি করবে না, 10 বছরের জন্য রিজার্ভেশনসটা এরা কিন্তু পাবে, 10 বছরের বেশি পাবে না। তো এটাকে 2000 লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছে 2019 সালের 105তম, সেটার মধ্য দিয়ে এটাকে এক্সটেন্ড করা হয়েছে। কত সাল পর্যন্ত না, আবার 10 বছর। সো 2020 থেকে 2030 সাল পর্যন্ত, তো 30 সাল পর্যন্ত এখন এক্সটেন্ড হয়েছে, অর্থাৎ রিজার্ভেশনসটা 30 সাল পর্যন্ত তারা কিন্তু পাবে, অর্থাৎ এই আইনটা কিন্তু থাকবে, অর্থাৎ ওই আইন অনুসারে যেখানে চাকরি হচ্ছে, যেখানে শিক্ষাক্ষেত্রে তারা শিক্ষা লাভ করতে পারছে রিজার্ভেশনের ভিত্তিতে, সেইগুলো কিন্তু টিকে থাকবে, সেগুলো কিন্তু মুছে যাবে না। তো যাই হোক, যদিও তারপরেও যদি দেখে যে না, এদেরও অবস্থার এখনও উন্নতি হয়নি বিশেষ কোনো, এখনও এটাকে টিকে রাখার প্রয়োজন আছে, তো আবার 10 বছর পর 10 বছরের জন্য সেটা এক্সটেন্ড করবে, কিংবা 20 বছরের জন্য করবে, সেটা পার্লামেন্টের উপর ডিপেন্ড করছে যে পার্লামেন্ট কত বছরের জন্য করবে। বাট আশা করি সেটা হবে, কারণ এতটা উন্নতি তাদের কিন্তু হয়নি, এবং এখনও অনেক বছর লাগবে সেটা। তার কারণ যেহেতু এটা ঘন ঘন রিপোর্ট বেরোচ্ছে না, প্রতিনিয়ত যেহেতু রিপোর্ট বেরোচ্ছে না, তো রিপোর্টগুলো যেহেতু বেরোচ্ছে না, মানে লাস্ট এই সার্ভে হয়েছে, কিন্তু বলেছিলাম যে ওই মন্ডল কমিশনের রিপোর্ট যেটার ভিত্তিতে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে 1932 সালের ডেটাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল।
1932 সালে ডেটাকে কেন্দ্র করে 1990 সালে এসে রিজার্ভেশন পাচ্ছে মানুষ। আর সেই 1990 সালের পরে এখনো পর্যন্ত কতটা সময় চলে গেল যে এখনো পর্যন্ত কোনো সার্ভে হলো না। আর যেটা বা হলেও 2011 সালে যেটা সার্ভে হলেও সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই ডেটা আবার রিলিজ করলো না সরকার, তাই না? ক্লাসিফিকেশনের প্রবলেম আছে, অনেক ইস্যুস আছে, এই সমস্ত এক্সকিউজ দেখে তারা সেটা রিলিজ করলো না। এখন এই 2-3 দিন আগে এখন দেখা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আবার ইনিশিয়েটিভ নিয়েছে, বলছে যে এবার যে নতুন সেন্সাসটা শুরু হবে সেটাতে কাস্ট সেন্সাসও করা হবে। তো এই কাস্ট সেন্সাসের মধ্যে দিয়ে দেখা যাক এখন কি করে তারা, কতটা কি ডেটা বেরিয়ে আসে এবং আলটিমেটলি তারাও সেটা রিলিজ করে কি করে না। তার কারণ যদি তারা দেখে যে এর রেজাল্টটা বেরোনোর পর রাজনীতির যে গতি প্রকৃতিটা পরিবর্তন হবে, সেটার যদি তারা নিজেদের পাল্লায় টানতে না পারে, নিজেদের দিকে যদি তার বেনিফিটটা না টানতে পারে, তো আমার মনে হয় এরাও কংগ্রেসের মতো তাই করবে, ডেটাটাকে রিলিজ করবে না। তো এটাই হতে পারে আলটিমেটলি। ঠিক আছে, দেখা যাক এখন কি হয়, সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। রাজনীতির ছাত্র হিসেবে আমরা সেগুলো নিয়ে অবশ্যই ভালো মন্দ চর্চা করব। এইগুলো এখানে দেখে নিও। 334 নম্বর আর্টিকেলে এদের রিজার্ভেশনের যে টাইম পিরিয়ডের কথা সেটার কিন্তু মেনশন আছে যে 10 বছর অন্তর অন্তর এদের কী হবে, এদের এক্সটেন্ড করে যাচ্ছে। তো ওই আর কি, ওগুলোর কথা এখানে বলা হয়েছে। আর 335 নম্বর আর্টিকেলের কথা তো তোমাদের বলেইছিলাম যে যেখানে যদি তাদের চাকরিতে বিশেষ কোনো মানে অংশগ্রহণ হয়নি, পার্টিসিপেশন হয়নি, তাহলে তো সেটাকে ইনশিওর করার কথা বলা হয়েছে, প্রপার ল নিয়ে আসার কথা বলা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো সেখানে মেনশন করা হয়েছে। 57 নম্বর কোয়েশ্চেন দেখো। 57 নম্বর কোয়েশ্চেন বলছে হু ইউজ দ্য টার্ম ডমিনেন্ট কাস্ট। ডমিনেন্ট কাস্ট শব্দটিকে ব্যবহার করেছিলেন। তো ডমিনেন্ট কাস্ট শব্দটি ব্যবহার করেছিলেন আমরা দেখতে পাচ্ছি, ডমিনেন্ট কাস্ট শব্দটি ব্যবহার করেছিলেন আমরা দেখতে পাচ্ছি এম এন শ্রীনিবাস ব্যবহার করেছিলেন। এই চারটে নামই ভালো করে দেখো, চারটে নাম যেটা রুডলফ অ্যান্ড রুডল, এম এন শ্রীনিবাস, রজনী কোঠারি, পার্থ চ্যাটার্জি, এরা কাস্ট নিয়ে বেশ ভালো কাজ করেছেন। ঠিক আছে, রুডলফ অ্যান্ড রুডলফের কথা তো তোমাদের বললামই যে তিনি কাস্ট নিয়ে বেশ আলোচনা করেছেন, ভারতের অর্থনীতি নিয়ে কাজ করেছেন তিনি। রুডলফ অ্যান্ড রুডলফের একটা বিখ্যাত টার্মিনোলজি বারবার যেটা পরীক্ষা জানতে চাই সেটা হচ্ছে বুলক কার্ট ক্যাপিটালিজম। বুলক কার্ট ক্যাপিটালিজম, ঠিক আছে, বুলক কার্ট ক্যাপিটালিজম মানে হচ্ছে যে গরুর গাড়ি, মানে গরুর বুলক কার্ট মানে হচ্ছে যে গরুর গাড়ি, যেটাকে গরুর গাড়িকে বুলক কার্ট বলা হয়। তো গরুর গাড়ির টানা হচ্ছে পুঁজিবাদ, গরুর গাড়ির টানাই পুঁজিবাদ। তো এই ধরনের একটা টার্মিনোলজি তিনি তারা কয়েন করেছিলেন। বারবার পরীক্ষা এটা জানতে চাই, ভালো করে দেখে নিও, আমি রুডলফ অ্যান্ড রুডলফ পড়াবো তখন এগুলো বলবো। এম এন শ্রীনিবাস দেখো এখানে তিনি তার একটা বিখ্যাত শব্দ যেটা তিনি বারবার পরীক্ষায় আসে সেটা হচ্ছে সংস্কৃতাইজেশন একটা ওয়ার্ড তিনি কয়েন করেছেন এবং এটা বারবার পরীক্ষা জানতে চেয়েছে, ভালো করে দেখে নিও, এগুলো কিন্তু আসবে। এখানে যখন ডমিনেন্ট কাস্টের কথা বলা হয়েছে তখন তিনি বলেছেন যে ডমিনেন্ট কাস্ট বেসিক্যালি ইন্ডিয়াতে প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা কতগুলো ডমিনেন্ট কাস্ট আছে যারা হচ্ছে সোশ্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি সেখানে কি করেছে, নিজেদের পজিশনসটাকে ধরে রেখেছে, তাদের ডমিনেশনসটা তারা অন্য জাতিগুলোর প্রতি কিন্তু ধরে রেখেছে, তারা একটা স্ট্রং একটা পজিশন হোল্ড করছে। তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন আছে জাতি, এখানে তিনি জাটদের কথা বলেছেন, প্যাটেলের কথা বলেছেন, রেড্ডি, কাম্মাস, ভূমিহাটস, রাজপুত, লিঙ্গায়াত আর হচ্ছে ভোক্কালিগাস এদের কথা বলেছেন। ঠিক আছে, এবং বলেছেন যে সংস্কৃতাইজেশন যে শব্দটিও দিয়েছেন তিনি হচ্ছে সেটা যে একটা গ্রুপ, একটা লোয়ার কাস্টের যখন ব্যক্তি যখন আপার কাস্টে যাওয়ার চেষ্টা করছে তখন সে কী করছে না, যাওয়ার জন্য তার আপার কাস্টের যে সমস্ত সংস্কৃতি আছে, যে সমস্ত সেখানকার নিয়মকানুন আদব কায়দা আছে, সেগুলো সব সে কিন্তু ইমিটেট করার চেষ্টা করছে, অর্থাৎ পরিধান করার চেষ্টা করছে, সে সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করছে। এটার মধ্যে দিয়ে সে কী করছে, সংস্কৃতাইজ করার চেষ্টা করছে নিজেকে। তো এই রকম একটা সংস্কৃতাইজেশন প্রসেস ইন্ডিয়ান পলিটিক্সেও আছে, তিনি এটা দেখিয়েছেন, অর্থাৎ মবিলাইজেশন যেটা হচ্ছে, সেই মবিলাইজেশনের প্রসেসে যেটা হচ্ছে সেটাকেই তিনি এখানে সংস্কৃতাইজেশন হিসেবে দেখিয়েছেন। তো এই ভালো করে এই জিনিসগুলো দেখে নিও, বারবার এগুলো জানতে চায়। তো ডমিনেন্ট কাস্ট শব্দটি তিনি দিয়েছেন এবং ডমিনেন্ট কাস্টের এখানে একটা ফিগারও তিনি দিয়ে দিয়েছেন এবং টার্মিনোলজিও তিনি দিয়েছেন সংস্কৃতাইজেশনে, যে কীভাবে তাদের মবিলাইজেশনটা হচ্ছে। এবার এইগুলো দেখে নাও যে এটা যেহেতু পরীক্ষায় এগুলো আসছে যে কোন ডমিনেন্ট কাস্ট কোন রাজ্যে আছে, যেহেতু এগুলো পরীক্ষায় আসছে তো ভালো করে একটু দেখে নাও। জাট এবং প্যাটেলস তো তোমাদের এর আগে দিনই বলেছিলাম যে গুজরাটে রয়েছে, গুজরাটে এবং হরিয়ানাতে তোমরা এদেরকে পাবে, গুজরাটে এবং হরিয়ানাতে পাবে। প্যাটেলদের যেমন বিশেষ করে তোমরা গুজরাটে পাবে, আর জাটদের হচ্ছে যেমন হরিয়ানাতে পাবে। রেড্ডি এবং কাম্মাস, রেড্ডি মানে অন্ধ্রপ্রদেশে তুমি তাদেরকে পাবে এবং কাম্মাসদেরকেও তুমি অন্ধ্রপ্রদেশেই পাবে, তো এটা ভালো করে দেখে নাও। ভূমিহার্সের যখনই কথা বলো তখন বিহারের কথা মনে করবে, বিহার দিয়ে ভূমিহার, তো ভূমিহার মানে হচ্ছে বিহারে তোমরা এটা দেখতে পাবে। রাজপুত তোমরা দেখতে পাবে যে বিহারেও আছে, আবার রাজস্থানেও তোমরা রাজপুতদেরকে কিন্তু পাবে। তারপরে হচ্ছে এখানে লিঙ্গায়াত এবং ভোক্কালিগাস এদের নামটা তোমরা কর্ণাটকে পাবে, কর্ণাটকে। ঠিক আছে, একটা কোয়েশ্চেন তো এইরকমই নিচের দিকে আছে দেখছিলাম, তো একটু পাবে তোমরা দেখে নিও, তো ভালো করে দেখে নাও। লিঙ্গায়াত এবং
ভোক্কা লিগাস, তো এই টার্মিনোলজিগুলো একটু সাউথ ইন্ডিয়ান লাগছে, তো ভালো করে দেখে নাও, এটা কিন্তু কর্ণাটকের সঙ্গে যায়, ঠিক আছে, এগুলো ভালো করে দেখে নাও, বারবার পরীক্ষা এগুলোই জানতে চাইছে। 58 নাম্বার কোয়েশ্চেন দেখো, তেলেঙ্গানাতে এসেছে 2022 সালে। হু অ্যামং দ্য ফলোইং ভিউড দ্যাট ইট ইজ নট পলিটিক্স দ্যাট গেটস কাস্ট রিডেন, ইট ইজ কাস্ট দ্যাট গেটস পলিটিসাইজ? কে বলছে যে এটা মানে রাজনীতি নয় যে কি করছে না তার জাতিকরণ ঘটছে, এটা রাজনীতি নয় যে তার যার জাতিকরণ ঘটছে, তিনি বলছেন যে এটা রাজনীতি নয় যে জাতিকরণ ঘটছে, বরং এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাস্ট যার হচ্ছে আমি ইট ইজ নট পলিটিক্স দ্যাট গেটস কাস্ট রিটেন, মানে এটা হচ্ছে রাজনীতি নয় যেটা যার জাতিকরণ ঘটছে, এটা হচ্ছে কাস্ট, এটা হচ্ছে বর্ণ যার হচ্ছে রাজনীতিকরণ ঘটছে। অর্থাৎ সহজ ভাষায় তিনি যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে যে আমরা যে বলি না যে কাস্ট পলিটিক্স হচ্ছে, তো সেই কথাটা, অর্থাৎ কাস্টকে এখানে পলিটিসাইজ করা হয়েছে, কাস্ট পলিটিক্সের কথা বলছে। হ্যাঁ, তো কাস্ট পলিটিক্স ইন ইন্ডিয়া যেমন তিনি একটা বই লিখেছেন, ঠিক আছে, রাজনী কোঠারি। তো রাজনীতি এখানে কাস্টকে ইস্যু করেছে তা নয়, কাস্ট এখানে রাজনীতিকে ইস্যু করেছে, অর্থাৎ কাস্টের মধ্যে রাজনীতিকে প্রবেশ করে গেছে, কাস্ট রাজনীতির মধ্যে প্রবেশ করেছে এবং নিজেকে সে রাজনীতিকরণ তার ঘটিয়েছে। তার অন্যতম কারণ যে তার যদি রাজনীতিকরণ না ঘটে তার সমৃদ্ধি হবে না। তোমরা জানো যে রাজনীতি মানেই সেটা পলিসি মেকিং, রাজনীতি মানেই সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনস অফ ওয়েলথের মতো ইস্যুস কতগুলো ডিল করছে তারা। তো স্বাভাবিকভাবেই সেটাতে যদি তুমি পজিশনস না তৈরি করতে পারো, নিজের যদি হোল্ড না থাকে, তো আলটিমেটলি তোমার বেনিফিট হবে না। দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গের অবস্থা কি হচ্ছে দিনের পর দিন, যে সেখানে এতটা বেশি সেখানে আমরা সেন্টার বিরোধিতা সেই সময় থেকে কংগ্রেসের আমল চলে যাওয়ার পর থেকে আমরা বামপন্থীদের দেখলাম, তারপরে মমতা ব্যানার্জিকে দেখছি, আমরা দেখতেই আছি যে এখানে কি হচ্ছে, যে দীর্ঘ ওদের 34 বছর আর এদের আমরা 15 বছর। তো 50 বছরের ইতিহাসে আমাদের জাতীয়করণ যেহেতু হয়নি, রাজনীতির যেহেতু আমাদের ন্যাশনাল রাজনীতিটা কম, আমরা অত্যধিক বেশি এখানে রিজিওনাল পলিটিক্সটাই বেশি করেছি, তো স্বাভাবিকভাবেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কোণঠাসা হয়ে গেছি। ঠিক একই রকমভাবে কাস্ট যদি সে নিজেকে যদি জাতীয়করণ বা রাজনীতিকরণ নিজে না করতে পারে, যেটার মধ্যে দিয়ে আলটিমেটলি ডেভেলপমেন্ট এনশিওর হচ্ছে, ডিস্ট্রিবিউশনস অফ ওয়েলথ হচ্ছে, আলটিমেটলি সে কী করে তার উন্নতি হবে? তো হবে না। তো ওটাই এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে এটা রাজনীতি নয় যার হচ্ছে জাতিকরণ হয়েছে, বরং এটা কাস্ট যার হচ্ছে রাজনীতিকরণ হয়েছে। তো এটা রাজনী কোঠারি বলেছেন এবং এটাকে তিনি খারাপ বলেনি, এটাকে ভালো বলেছেন। এটা ভালো করে শুনে নাও, যেটা বলছিলাম তখনও, যে এটা কিন্তু খারাপ নয়, এটা ভালো। কারণ আলটিমেটলি কাস্টের জন্যই যেহেতু তাদের প্রবলেমস, তারা যেহেতু এক্সপ্লয়েটেড হচ্ছে কাস্টকে বেস করে, তাহলে কাস্টকে বেস করে তাদের ডেভেলপমেন্ট হলে আলটিমেটলি ডেমোক্রেটাইজেশনস হবে বা আলটিমেটলি দেশটার উন্নতি হবে। তো এটা খারাপ কিছু নয়, বরং এটা ভালো। তো এই বিষয়টি তিনি কিন্তু তুলে ধরেছেন। তো এগুলো তোমরা দেখতে পাবে, ভালো করে দেখে নিও। তার একটা বিখ্যাত বই হচ্ছে কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স, বারবার পরীক্ষায় জানতে চায়। 59 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে। লোহিয়া আইডেন্টিফাইড 7 অ্যাসপেক্ট হুইচ রিকোয়ার ইন্ডিপেন্ডেন্ট রিভলিউশনস, দে ইনক্লুড। তো লোহিয়া আমরা জানি যে তিনি ইন্ডিপেন্ডেন্ট রিভলিউশনের জন্য 7টা অ্যাসপেক্টসের কথা বলেছেন, 7টা ক্ষেত্রের কথা বলেছেন, যেটাকে আমরা বলি সপ্তক্রান্তি, যেটাকে বলি 7th রিভলিউশনস বা সপ্তক্রান্তি, যেটাকে বলি সপ্তক্রান্তি, 7th রিভলিউশন। তো 7 রিভলিউশন বা সপ্তক্রান্তি বলা হয়। তো সেই ক্রান্তিতে তিনি এখানে যেই সাতটা অ্যাসপেক্টসের কথা বলেছেন, সেটা হচ্ছে এখানে দেখো, যেমন এখানে এটা তো বলেই দিয়েছে বিসি এবং ডি, অর্থাৎ এখানে কাস্টের কথা বলেছে, যে কাস্ট বেস যে রাজনীতি হচ্ছে, বা বলতে পারো কাস্ট বেস রাজনীতি মানে নিচের লেভেলটাকে দেখছে না, উপরের থেকে দেখছে, যে ব্রাহ্মণরা যেভাবে এই নিচের লেভেলের মানুষদেরকে যে শোষণ করছে, তো সেটাকে উপরে ফেলে দিতে হবে। তো রিভলিউশন এগেইনস্ট কাস্ট সিস্টেম, যে বর্ণ ব্যবস্থা যেটা আছে, সেই বর্ণ ব্যবস্থাটাকে উপরে ফেলে দিতে হবে, এটাকে বিপ্লব করতে হবে, ওই কথাটা এখানে কিন্তু বোঝাতে চেয়েছে। সো এটা নিয়ে তিনি একটা অ্যাসপেক্ট দিয়েছেন। দ্বিতীয় অ্যাসপেক্টটা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি। লিঙ্গ যে অসাম্যটা আছে, সেই লিঙ্গ অসাম্যটাকেও, তার বিরুদ্ধেও কিন্তু একটা বিপ্লব গড়ে তুলতে হবে। লিঙ্গ অসাম্যের বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ গড়ে তুলতে হবে, একটা বিপ্লব গড়ে তুলতে হবে, ইকুয়ালিটি নিয়ে আসতে হবে। এখানেও ইকুয়ালিটি যদি না আসে, দেশের উন্নতি হবে না। এখানেও একটা এক্সপ্লয়টেশন আছে, পুরুষরা মহিলাদেরকে শোষণ করছে, আলটিমেটলি মহিলারা শুধু শোষিত হচ্ছে না, বরং দেশটা পিছিয়ে যাচ্ছে। কারণ তারা তো দেশের সম্পদ, তাদেরকে যদি কাজে লাগানো যায়, তারা যদি আজকে সঠিক তাদের কাজের মূল্য পায়, তাদের যদি তাদের মানুষ হিসেবে স্বীকৃতি পায়, তারা যদি মানবিক কতগুলো অধিকার যদি তারা সেখানে তাদের সুনিশ্চিত করা যায়, তাহলে কিন্তু দেশটার উন্নতি হবে, শুধু তাদের নয়, দেশটার উন্নতি হবে। তো সেই কারণে তিনি এখানে এই ক্ষেত্রেও রিভলিউশনস নিয়ে আসার কথা বলেছেন। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি তিনি যে সাম্প্রদায়িকতাবাদ, সাম্রাজ্যবাদ যেটা আছে, এম্পেরিয়ালিজমের বিরুদ্ধে হচ্ছে জাতীয়তাবাদী একটা কিন্তু বিপ্লব গড়ে তোলার কিন্তু তিনি কথা বলেছেন। ঠিক আছে, তো এগুলো আমরা দেখবো, এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। এখানে তোমার ডাউট হতে পারে, বাট এটা কিন্তু তিনি বলেছেন।
দেখে নাও এখানে তিনি এখানে আরো 3টে বললাম, আরো 4টে এখানে আছে, এখানে একটু আরো ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে গরিব এবং দারিদ্র্যের মধ্যে যে ইনইকুয়ালিটি আছে সেটার বিরুদ্ধে একটা বিপ্লব সংগঠিত করতে হবে এবং ইকুয়ালিটি নিয়ে আসতে হবে। ইনইকুয়ালিটির বিরুদ্ধে বড়লোক গরিবের ভেদাভেদটা কমাতে হবে। কাস্ট, লোয়ার কাস্ট এবং আপার কাস্টের মধ্যে যে ইনইকুয়ালিটিগুলো আছে, ডিসক্রিমিনেশন আছে, সেগুলো কমাতে হবে। এখানেও ইকুয়ালিটি নিয়ে আসতে হবে। পুরুষ এবং মহিলার মধ্যে জেন্ডারগত যেটা আছে সেটাতে সেই ডিসক্রিমিনেশনকে কমাতে হবে, ইকুয়ালিটি নিয়ে আসতে হবে। এখানে স্কিন কালারকে কেন্দ্র করে রেস জাতিগত, যে আমরা দেখি ফর্সা কালোর এই যে ভেদাভেদটা যেটা করি, ফর্সা কালোর যে ভেদাভেদটা করি বা জাতিগত যে ভেদাভেদটা করি আমরা, তাছাড়াও ঠিক আছে এই ভেদাভেদগুলো কমাতে হবে। শুধু অঞ্চলগত যেটা আছে সেটাও কিন্তু, তো জাতিগত যেটা আছে আমাদের মধ্যে সেই জাতিগত ভেদাভেদগুলো আমাদের কমাতে হবে। কারণ যতক্ষণ না আমরা এক হতে পারছি ততক্ষণ কিন্তু আমাদের উন্নতি কিন্তু হবে না, আমাদের সমৃদ্ধি কিন্তু হবে না। তো এগুলোও কমাতে হবে। তো রেশিয়াল এই যে ইনইকুয়ালিটিসগুলো আছে, রেশিয়াল যে এই সমস্ত ডিবেটসগুলো আছে সেগুলোকে এখানে রিডিউস করতে হবে। ফরেন ডমিনেশনস মানে ওই ইম্পেরিয়ালিজমেরই কথা বলছে, সেটাকে কমাতে হবে। আর নন ভায়োলেন্সকে সেখানে প্রমোট করতে হবে। নন ভায়োলেন্স মানে বিপ্লব করার পথে অবশ্যই সেখানে কিন্তু হিংসা নয়, অহিংসাকে অস্ত্র করতে হবে। তিনি যেহেতু গান্ধীজির ওই গ্রাম স্বরাজের কনসেপ্ট এবং তার অহিংসার কনসেপ্ট, এগুলোর যেহেতু সত্যাগ্রহের কনসেপ্ট, তার একটা বড় সমর্থক তিনি ছিলেন। তো নন ভায়োলেন্সের কথা তিনিও কিন্তু বলছেন এখানে এসে, আমরা দেখতে পাবো। এবং সবশেষে হচ্ছে ইন্ডিভিজুয়ালি ফ্রিডমের কথা বলতে হবে। তার কাছে বড় বড় সেই সমস্ত উদাহরণগুলো ছিল, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের উদাহরণগুলো ছিল, বা অন্যান্য দেশে যেভাবে হিউম্যান রাইটসকে যেভাবে সেখানে কি করা হতো, ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে যেভাবে, লিবার্টিকে যেভাবে সেখানে একবারে বলতে পারো যে মানে মানে সাপ্রেস করা হতো। তাতে করে কি হতো যে তুমি কমিউনিটির কথা বলতে গিয়ে বা সোসাইটির কথা বলতে গিয়ে যখন ইন্ডিভিজুয়ালকে সাপ্রেস করে দিচ্ছ, তখন কিন্তু কোথাও গিয়ে ডেভেলপমেন্টটাও আটকে যাচ্ছে। কারণ আফটার অল এটাও বাস্তব সত্য যে ইন্ডিভিজুয়ালস যদি তার নিজের মতো ফাংশনস করতে না পারে, তাহলে সে কমিউনিটির মধ্যে সে তার দম বন্ধ হয়ে আসতে পারে, তার সোসাইটির মধ্যে দম বন্ধ হয়ে আসতে পারে। শুধু তাই নয়, সোসাইটির যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসটা কিন্তু কমিউনিটি একসঙ্গে সব যে ভাবে বা করতে পারে তা কিন্তু নয়। ওই দেখবে কমিউনিটির মধ্যে কোনো একজন ইন্ডিভিজুয়ালি ব্যতিক্রম কিছু করে বলে সে কি করে না, সোসাইটিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। মানে ধরে নাও একেবারেই গ্যালিলিওর কথা ধরে নাও। গ্যালিলিও যখন দূরবীন আবিষ্কার করলেন এবং তিনি যখন বললেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তখন কিন্তু কেউ সেটাকে বিশ্বাস করেনি এবং তাকে কিন্তু সেটা জেলে যেতে হয়েছে। কারণ সেখানে এই যে ধর্মগুলোতে যেটা বলা হয়েছে, ধর্মগ্রন্থগুলোতে, সেটা এখন খ্রিস্টান বলো আর ইসলাম বলো, সমস্ত ধর্মগ্রন্থগুলোতেই প্রায় বলা হয়েছে যে কি হয়েছে না, সূর্য নাকি পৃথিবীর চারিদিকে ঘুরছে। তো তিনি তো সেই রকম একটা সায়েন্টিফিক ডেভেলপমেন্টের মধ্যে এটা প্রমাণ করে দিলেন যে না, এটা ভুল, কিন্তু তার ওই কথাটা কেউ তখন মানতে চায়নি। তো দেখো, ওই পুরো কমিউনিটির এগেনস্টে গিয়ে তিনি একজন ইন্ডিভিজুয়ালস পুরো প্রমাণ করে দিলেন, কিন্তু তার সেটাকে কেউ মানতে চাইলো না। কিন্তু তুমি টেম্পোরারিলি নাই মানো, কিন্তু লং রানে তোমাকে এটা স্বীকার করতে হবে। তো ওটা স্বীকার করেছে বলে আজকে দেখো হিউম্যান সোসাইটি কতটা প্রোগ্রেস করেছে। আজকে আমরা এই প্ল্যানেটে নেই, এই প্ল্যানেট থেকে বেরিয়ে কত অন্যান্য প্ল্যানেটে যাচ্ছি, আমরা খোঁজ নিচ্ছি যে অন্য কোথাও প্রাণ আছে কিনা, আমাদের এই প্ল্যানেটের কোনো থ্রেট সেখানে কোনো অপেক্ষা করছে কিনা, আমাদেরকে কেউ ওয়াচ করছে কিনা, আমাদের মতো সেখানে প্রাণীকুল আছে কিনা, এবং সেগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায় কিনা, আমাদের হিউম্যান সিভিলাইজেশনসকে অনেকটা উন্নত করা যায় কিনা, বেটার ডেভেলপমেন্ট আমরা কিন্তু করতে পারছি, আমরা চিন্তা ভাবনা করতে পারছি। সো এগুলো কিন্তু একজন দুজনেরই ভাবনা। বা ধরে নাও যে মার্ক জুকারবার্গ যেটা করেছেন, ফেসবুক আবিষ্কার করে দিল, তো ওই মার্ক জুকারবার্গকে যদি এখন উঠতে না দেওয়া হতো, এবং তুমিও দেখো যেটা সেই সময় তিনি যেটা করেছিলেন, সেই সময় একটা যে কাজটা করেছিলেন সেটা কিন্তু চুরি। মানে তার যে কলেজের যে ডিকশনারি ছিল, প্রোফাইল ছিল যে স্টুডেন্টদের, সেই প্রোফাইলটাকে তিনি চুরি করে সেখানে এটা করেছিলেন। তো এক প্রকার তো তিনি চোর, কিন্তু সেই চোরকেও তারা মর্যাদা দিল, পজিটিভলি নিল, যে সেটা নয় ঠিক আছে ও নয় ওটা করেছে, কিন্তু তার আইডিয়াটা তো ইনোভেটিভ, তো ওটাকে দেখবে ওই আমেরিকান যে আমেরিকান যে পলিটিক্স, আমেরিকান যে ডেভেলপমেন্ট বা সোসাইটি, সেটাকে কিন্তু মর্যাদা দিয়েছে, এবং সেটা মর্যাদা পেয়েছে বলে আজকে দেখো ওটা বিশ্বের মধ্যে, আজকে সে চুরি করেছে বলে তাকে আটকে দেয়নি, ওটাকে আলাদাভাবে দেখেছে, আর এই তার ডেভেলপমেন্টটাকে আলাদাভাবে দেখেছে। দুটোকে আলাদাভাবে দেখার মধ্য দিয়ে সে কী করেছে, আমরা দেখতে পাচ্ছি যে আজকে গোটা বিশ্ব জুড়ে এত বড় একটা ডেভেলপমেন্ট নিয়ে এসেছে, একটা এত বড় নেটওয়ার্ক তৈরি করেছে, যার মধ্যে দিয়ে মানুষের কমিউনিকেশনসকে এত ইজি করে দিয়েছে, মানুষের লিবার্টি সেখানে ডেভেলপ করতে পেরেছে, এবং আরও কত কিছু করেছে, কত মানুষের প্রফেশন এটার মধ্যে দিয়ে কিন্তু টিকে আছে, কত মানুষ এটার মধ্যে দিয়ে উন্নতি করছে। সো এত কিছু সেখানে হচ্ছে কিন্তু একজন ব্যক্তিরই কিন্তু আইডিয়া, বা যিনি ইন্টারনেট ডেভেলপ করেছিলেন 1968-এ যিনি ইন্টারনেট ডেভেলপ করলেন। তো এই যে আইডিয়াগুলো, এগুলো একটু ভাবো
যে এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালসের একজনের চিন্তা ভাবনা। তো এগুলো কখনো মানে কমিউনিটির কথা বলা হচ্ছে, জাতির কথা বলা হচ্ছে, সমগ্রতার কথা বলা হচ্ছে, দ্যাট নট মিন যে ইন্ডিভিজুয়ালসকে তুমি সেখানে সাপ্রেস করবে, যেটা স্ট্যালিনের পিরিয়ডে আমরা সেখানে আমরা দেখেছি। তারও শুরুতে আমরা স্ট্যালিন যার দ্বারা প্রভাবিত হচ্ছেন তিনি হচ্ছে লেনিনকে আমরা যেটা করতে দেখেছি, যে সেখানে তিনি অপোজিশন লিডারদের কথা শোনেননি বা তার সংগঠনের মধ্যে যারা বিরুদ্ধ মত দেওয়ার চেষ্টা করেছেন এতটা গুরুত্ব দেননি, এবং বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যালিন এসে আরোই গুরুত্ব দেননি। জানো তোমরা জ্বলন্ত উদাহরণ যে তিনি এম এন রয়কে দল থেকে বের করে দিয়েছেন, ঠুনকো একটা অভিযোগ দেখিয়ে দল থেকে বের করে দিয়েছেন। এবং তাকে শুধু নয়, এবং বিরোধী রাজনৈতিক দল যেগুলো ছিল কিংবা যারা দলের মধ্যে বিরোধী মত পোষণ করছিল তাদেরকে তিনি সেখানে মেরে দিয়েছেন। সেখানে বড় বড় দেখবে সেখানে সব হত্যালীলা চালিয়েছে। তো এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু বলে দিচ্ছে যে এটা কিন্তু ওই জাতিটার জন্য আবার একটা কিন্তু খারাপ সংকেত বটে। তো এটাকেও প্র্যাকটিস করার মতো সিস্টেম তোমার কিন্তু থাকতে হবে, নার্চার করার মতো সিস্টেম তোমার থাকতে হবে। তো এগুলো হচ্ছে তার সপ্তক্রান্তি, যেগুলোকে তিনি বলেছেন যে এগুলোকে প্র্যাকটিস করলে একটা জাতির কিন্তু উন্নতি হতে পারে। 60 নম্বর দেখো কি বলছে। 60 নম্বর বলছে যে কাস্ট অ্যান্ড কাস্ট আইডেন্টিটি ক্যান প্রুভ টু বি আ সেকুলার ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্যাল প্রসেস through which communal parties and ideologies can be tackled. Whose statement is this? তো এটা তো রাজনী কোঠারির স্টেটমেন্ট, বুঝতেই পারছো যে এদের মধ্যে এরা কেউ বলেননি। বিকু পারেখ বা আশিস নন্দী, রামচন্দ্র গুহ এরা হচ্ছে লেটেস্ট। এরা হচ্ছে অনেকটা বিকু পারেখ তো যেমন আমরা মাল্টিকালচারালিজমে পড়ে আসলাম, আশিস নন্দী আমরা পড়ি এখানে ইন্ডিয়ান ডেমোক্রেসিতে পড়ি, তিনি বামপন্থী কতগুলো চিন্তা ভাবনা করেছেন। আর রামচন্দ্র গুহ আমরা জানি যে তিনিও সাবলটান পলিটিক্সের একজন বড় একটা চিন্তাবিদ। বাট রাজনী কোঠারি এখানে কাস্ট নিয়ে শুরুতে বেশি কথা বলেছেন এবং পরের চিন্তাবিদরা এটাকে এক্সটেন্ড করেছেন, খুব ছোট ছোট আরও কতগুলো ভেরিয়েশন দেখিয়েছেন, আরও কতগুলো বিষয় তুলে ধরেছেন। বাট ইট ইজ রাজনী কোঠারি। বলো কি বলছো? রামচন্দ্র গুহ মনে হয় বিখ্যাত হিস্টোরিয়ান ছিলেন, আর সাবলটানের মধ্যে ছিল রণজিৎ গুহ। রণজিৎ গুহ, আমি গুলিয়ে ফেললাম। রণজিৎ গুহ রাইট, কিছুদিন আগেই মারা গেলেন রণজিৎ গুহ, সাবলটান স্টাডিজের যিনি হচ্ছেন ফাউন্ডার। ঠিক আছে, তো রামচন্দ্র গুহ একজন বিখ্যাত হিস্টোরিয়ান, ঠিকই বলেছো। তো এগুলো দেখে নিও। তো এখানে দেখো এখানে কি বলছে, কাস্ট অ্যান্ড কাস্ট আইডেন্টিটি ক্যান প্রুভ টু বি আ সেকুলার ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্যাল প্রসেস থ্রো হুইচ কমিউনাল পার্টিস অ্যান্ড আইডিওলজিস ক্যান বি ট্যাকেলড। অর্থাৎ এখানে বলার চেষ্টা করছেন যে কাস্ট, বর্ণ এবং বর্ণ যে পরিচয়, সেই বর্ণ এবং বর্ণ পরিচয় কি করতে পারে, একটা ধর্মনিরপেক্ষ একটা ব্যবস্থা বা একটা রাজনৈতিক ব্যবস্থার একটা ধর্মনিরপেক্ষ একটা সিস্টেমকে কিন্তু বলতে পারো, যা ইনস্ট্রুমেন্টকে সেটা কিন্তু প্রুভ করতে পারে। অর্থাৎ এরা বলার চেষ্টা করছে যে ধর্মীয় মানে কাস্টকে যেভাবে রাজনীতিকরণ করা হচ্ছে সেটার মধ্যে ভ্রান্ততা কিছু নেই, বরং বলা যেতে পারে এটার মধ্যে দিয়ে একটা ইউনিটি জেনারেট হচ্ছে। সেকুলারাইজেশনের এটাই বেসিক উদ্দেশ্য, সেটা হচ্ছে ইউনিটিকে জেনারেট করবে। ইউনিটি, যে তোমার বিভিন্নতাগুলো যেগুলো তোমার মধ্যে আছে, তোমার সেই বিভিন্নতাগুলো তুমি ভুলে এখানে এসো, এক ছাতার তলায় তোমার একটাই পরিচয় যে তুমি হচ্ছে এই দেশের নাগরিক। তো তোমার এটাই তোমার পরিচয়, সেটাই হয়তো তাকে শেখায় সেকুলারিজম। তো এটাও সেটাই শেখায়, কাস্টের মধ্য দিয়ে সে কী করছে, যে তার যে প্রাইমারি লেভেলে ডিসক্রিমিনেশনসটা হচ্ছে, তার সঙ্গে যে অন্যায়গুলো হচ্ছে, সেটাকে সে বেরিয়ে এসে সেখান থেকে কি করতে পারে, সেখান থেকে বেরিয়ে এসে সে এখানে নিজে একটা কি করতে পারে, যে একটা ইকুয়ালিটির জায়গায় পৌঁছতে পারে। তো সেটাও তো একটা ইউনিটি তৈরি করার জায়গাতেই তো নিয়ে যাচ্ছে বিষয়টিকে। তো একটা মিনিমাম লেভেল পর্যন্ত এটা কিন্তু সেকুলারাইজেশনসকে সাপোর্ট করছে। কিছুক্ষণ আগেই বললাম তোমাদের যে মিনিমাম লেভেলটা যখন এক্সটেন্ড করে যাবে তারপর সেটাকে কিন্তু ডিলিট করে দেওয়া দরকার, এই ধরনের প্রভিশনস ঠিক নয়। বাট যেহেতু এটা একেবারে ইনিশিয়াল পিরিয়ড, তো স্বাভাবিকভাবে এটা তিনি বলেছেন যে সেকুলার যে পলিটিক্যাল যে প্রসেস বা ইনস্ট্রুমেন্ট সেগুলোকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং এটা একটা ভালো ব্যবস্থা বলতে পারো। তো এটা রাজনী কোঠারি বলেছেন বিষয়গুলো, দেখে নিও এগুলো এখানে ভালো করে। তারপরে চলে আসো সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন্স। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্ট ইন রিলেশনস টু ডমিনেন্ট কাস্ট ইন স্টেট পলিটিক্স। তো বললামই কিছুক্ষণ আগে যে ভোক্কালিঙ্গাস যারা আছে, ভোক্কালিঙ্গাস আমরা দেখলাম যে কর্ণাটকের হচ্ছে, তারা কিন্তু একটা কর্ণাটক বললাম, কর্ণাটকই তো বললাম না, কর্ণাটক। ভোক্কালিঙ্গাসরা হচ্ছে কর্ণাটকের একটা ডমিনেন্ট গ্রুপ, ডমিনেন্ট একটা হচ্ছে কাস্ট। তো বাকিগুলো তো ঠিক আছে, এটাই শুধু ভুল আছে, এটা দেখে নিও। স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন জানতে চেয়েছে, তো এটা দেখে নিও ভালো করে। কবে এসেছে, কোথায় এসেছে, রাজস্থানে এসেছে এটা। লাস্ট কোয়েশ্চেন দেখো, লাস্ট কোয়েশ্চেন কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ অর আর ইন দ্য ফেভার অফ দ্য অপিনিয়ন দ্যাট কাস্ট অ্যাসোসিয়েশনস আর এজেন্টস অফ মডার্নিটি ইন আ ট্র্যাডিশনাল সোসাইটি লাইক ইন্ডিয়া। তো এই যে ঐতিহ্যগত যে সমাজ, ভারতের মতো যে ঐতিহ্যগত সমাজ, সেই ঐতিহ্যগত সমাজে যে বর্ণ সংগঠনগুলো আছে, সেই বর্ণ সংগঠনগুলো কি করছে, আধুনিকতার একটা
এজেন্ট হিসেবে তারা কাজ করে, এজেন্টকে বাংলা কি বলে আমি জানি না, তো এজেন্ট হিসেবে তারা কিন্তু কাজ করছে। এই ধরনের একটা অপিনিয়ন্স কে দিয়েছেন? তো কিছু আগেই বললাম যে কাস্ট অ্যাসোসিয়েশন নিয়ে যিনি কাজ করেছেন তিনি হচ্ছে রুডলফ অ্যান্ড রুডলফ। তো রুডলফ অ্যান্ড রুডলফের একটা বিখ্যাত আর্টিকেল আছে, সেই আর্টিকেলটির নাম হচ্ছে দ্য পলিটিক্যাল রোল অফ ইন্ডিয়াস কাস্ট অ্যাসোসিয়েশন, দ্য পলিটিক্যাল রোল অফ ইন্ডিয়াস কাস্ট অ্যাসোসিয়েশন। এটা 1960 সালে প্রকাশিত হয়েছিল একটা জার্নালে, প্যাসিফিক অ্যাফেয়ার্স নামে জার্নালে প্রকাশিত হয়েছিল। এটা তোমরা গুগল করলেই পাবে, এটা তোমরা যে স্টোরে আর্টিকেলটি অ্যাভেলেবেল আছে, ডাউনলোড করতে না পারলে বলো, আমার কাছে ডাউনলোড করার মতো অ্যাকাউন্ট আছে, অ্যাক্সেস আছে, আমি তোমাদের এটা অ্যাক্সেস করে দিতে পারি। তো লাইব্রেরির অ্যাক্সেস আমার কাছে আছে, সো সেখান থেকে ডাউনলোড করে এটা তোমরা চাইলে পড়তে পারো এবং তোমরা একটা ধারণা তৈরি করতে পারো যে কীভাবে সেই সময় তারা রিসার্চটা করেছে, কীভাবে এগুলোকে দেখিয়েছে। এগুলো তোমাদের হেল্প করবে সিস্টেমটিকে বুঝতে, যে কীভাবে রিসার্চ করে, কীভাবে রিসার্চ পেপার লেখে, কীভাবে জিনিসগুলোকে অবজার্ভ করে। তো ছোটো ছোটো জিনিস সাধারণ চোখে যেগুলো দেখা যাচ্ছে জাস্ট সেগুলোকেই তিনি লিপিবদ্ধ করেছেন এবং বেসিক জিনিসগুলোকে ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছেন, একটা থিওরাইজেশন করার কাজ করেছেন এবং সেটা একটা ইনোভেট আইডিয়া হয়ে গেছে সেই সময় এবং তার জন্য প্রসিদ্ধ হয়েছে। ভারত সরকার এদের বোধহয় পদ্মশ্রীও দিয়েছে, পদ্মশ্রী কিংবা পদ্মভূষণও দিয়েছে। তো এগুলো দেখে নিও কত সালে দিয়েছে, কারণ এগুলো আবার পরীক্ষায় মাঝে মাঝে দেখতে পাচ্ছ যে জানতে চাইছে। সো এগুলো কিন্তু তোমরা পাবে। তো রুডলফ অ্যান্ড রুডলফ ভালো করে দেখে নিও যে তারা বুলক কার্ট ক্যাপিটালিজমের আইডিয়া দিয়েছিলেন সেই সময়, যে পাঞ্জাবে যে সেই সময় গ্রিন রিভলিউশন হয়েছিল, সেই রিভলিউশনের পেছনে যে বুলক কার্ট ক্যাপিটালিজম, মানে বুলক কার্টের যে একটা বড় ভূমিকা ছিল এবং সেই ধরনের বুলক কার্টের হাত ধরে যে একটা বড় ক্যাপিটাল হিসেবে উঠে আসতে পারলো, ওই সমস্ত বিষয়গুলোকে সেখানে কিন্তু তারা দুজনে কিন্তু তুলে ধরেছেন, স্বামী স্ত্রী। তো এগুলোই হচ্ছে আমাদের কাস্ট থেকে প্রশ্ন। এখানে 62টা প্রশ্ন আমরা তাহলে সেগ্রিগেট করতে পারলাম এবং এরপরে আমাদের চেষ্টা থাকবে তাহলে অন্য টপিকগুলোতে ফিরে আসার, কারণ 4টে ক্লাস হয়ে গেল এটা নিয়ে, আর লম্বা করার প্রয়োজন নেই। 62টা প্রশ্ন, এর লাভটা এটাই হবে, হয়তো সময় লাগলো কিন্তু লাভটা এটা হবে যে যাই জিজ্ঞেস করুক তোমাদের মানে 100% লেভেলে আমি বলতে পারবো যে তোমাদের কনফিউশন কিন্তু মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল এবং কোনো কনফিউশন থাকলো না। এবং কনফিউশন থাকলেও তোমরা কোয়েশ্চেন যখন সলভ করবে তখন আরও দেখবে সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। সো অনেকগুলো বেশি প্রশ্ন সলভ করার লাভটা হচ্ছে এটাই যে পরীক্ষায় যাই আসুক না কেন কমন পাবে, কিন্তু টার্গেট আমাদের এটাও নিতে হবে যে সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে। বলো ঝিলিক। আচ্ছা স্যার, আমি একটা জিনিস শুনেছিলাম যে মানে রুডলফরা বুলওয়ার্ক ক্যাপিটালিজম বলেছিলেন, কারণ যখন এম এন শ্রীনিবাসের নেতৃত্বে যখন গ্রিন রেভলিউশনটা হলো, কিন্তু মানে যখন মানে এগ্রিকালচারাল সাইডটাকে রিফর্ম করার চেষ্টা করা হলো ইন্ডিয়াতে, তখন এখানটা ইন্ডাস্ট্রি সেরকম কোনো গ্রোথ করেনি, ফলে মানে আমাদের যে মানে প্রোগ্রেসটা সেটা মানে অল্প ধীরে ধীরে মানে খুব বুলওয়ার্ক যেমন মানে চাকাগুলো খুব আস্তে আস্তে প্রোগ্রেস মানে আস্তে আস্তে যায়, তো সেইভাবে আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে এগ্রিকালচারাল সাইডটা আস্তে আস্তে প্রোগ্রেস করেছিল। এই জন্য এইটাকে দেখে মনে হয় রুডলফরা মানে বুলওয়ার্ক ক্যাপিটালিজম বলেছিল। এটাই ঠিকই, ওটাই হয়। আমরা এটা নিয়ে আলোচনা করব, আমরা থিঙ্কার ওয়াইজ আলোচনা করব, যে থিঙ্কার ওয়াইজ আমরা আলোচনা করব এই সমস্ত থিঙ্কার, রাজনী কোঠারি, এম এন শ্রীনিবাস, রুডলফ এগুলো আমরা থিঙ্কার ওয়াইজ আলোচনা করবো। তখন পুরো গল্পটা এদের শুনে নেবো, যাতে করে কী হয় কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। আর এগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় কিন্তু প্রচুর যেহেতু আসছে, কাজে আমাদের এগুলো জানতে হবে, নইলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে কে কী বলেছে। এবং প্রায় একই ধরনের যেহেতু কথা বলেছে, সবাই ওই কাস্ট নিয়ে কাজ করেছে, তো তুমি গোলানোটা তোমার স্বাভাবিক, কিন্তু কিছু কিছু জিনিস একটুখানি বুঝে নিলে, এদের ইভলিউশনসটা যদি আমরা বুঝে নিই যে কার আইডিয়াকে কে কোথায় কীভাবে সমর্থন করছে বা ক্রিটিসাইজ করছে কিংবা কীভাবে প্রমোট করছে, তাহলে একটু এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর বলো, আর যদি কারো কিছু জানার থাকে, বোঝার থাকে, নইলে আজকে এতটুকুই ছাড়ছি, কারণ আর কিছু নেই এখানে, যেহেতু আর কিছু বলারও নেই। আশা করি সমস্ত কিছু তোমরা বুঝতে পেরেছো। আর নেক্সট দিন আমরা ফিরে আসবো আমাদের অন্য একটা অন্য টপিক আমাদের হবে আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে স্যার আপনি বলেছিলেন আমাকে ওইটা মনে করাতে, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম বিয়েতে বাড়িতে, সেই জন্য মনে করাতে পারিনি। আপনি আমাকে ওটা কালকে বললে হবে, ওটা দেখে একটুখানি বলবেন না? আমি যেটা আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, ফটো পাঠিয়েছিলাম ওই বইটার। দেখে নি আমি কি পাঠিয়েছো, আমি দেখে নি। হ্যাঁ স্যার, তোমাদের এখানে হয়ে গেল এটা, তাহলে আমাদের কাস্ট হয়ে গেল, ট্রাইব হয়ে গেছে, আমাদের ফার্মার্স হয়ে গেছে, আমাদের উইমেন হয়ে গেছে, আমাদের দলিতটাও হয়ে গেল, কাস্টের মধ্যেই দলিতরাই চলে আসে,
আমাদের ট্রাইবালটাই হয়ে গেছে, রিলিজিয়ানটা বাকি আছে, রিলিজিয়ান বাকি আছে, ল্যাঙ্গুয়েজ বাকি আছে, আর লেবার বাকি আছে, আর রিজিয়নটা বাকি আছে। রিজিয়ন আছে কি এখানে? হ্যাঁ, রিজিয়ন আছে। তো আমরা দেখি রিজিয়ন থেকে বিশেষ প্রশ্ন করে না, আমরা তাহলে আগামীকাল নয় ল্যাঙ্গুয়েজটা নিয়েই পড়াশোনা করি, কারণ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন করছে। ল্যাঙ্গুয়েজ থেকে এইবার যেমন প্রশ্ন করেছিল সেকেন্ড শিফটে বোধহয় যে কোনটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এবং এই প্রশ্নটা আগেও করেছিল 2000 সম্ভবত, আমি যদি ভুল না হয় 21 বা 22 সালেও করেছিল। সো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, কোন ল্যাঙ্গুয়েজ কততম সংবিধানের মধ্যে দিয়ে ঢুকলো, এবং ল্যাঙ্গুয়েজগুলোর কী ধরনের একটা ল্যাঙ্গুয়েজকে বেস করে কী ধরনের রাজনীতি আছে, এই সমস্ত বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। বলো রুদ্র। হ্যাঁ স্যার, বলছি প্রশ্নটা আরেকবার একটু দেখাবেন, এটা মানে ক্লিয়ার আসছে না লাস্ট প্রশ্নটা। এই লুডো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এমনি বোঝা গেছে তো রুদ্র? অসুবিধা হচ্ছে না তো? না স্যার, অসুবিধা হচ্ছে না। ওকে ওকে ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। ঐশীর কি বুঝতে অসুবিধা হলো? ঐশী, না স্যার, অসুবিধা হয়। ভালো লাগছে ক্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি লেগে থাকো। তুমি অ্যাটলিস্ট, আমি জানি যে তোমার মাস্টার্সে ওখানে প্রেসিডেন্সিতে একটু ওরা প্রেশার দেওয়ার চেষ্টা করে, মানে ওদের পড়াশোনার ডিসিপ্লিন একটু অন্য রকমের। তো ওদের সমস্যাটা হচ্ছে এটা হবে যে ওরা তোমাকে টেক্সট বই পড়াবে, প্রচুর প্রাইমারি টেক্সট পড়াবে, প্রচুর লিটারেচার রিভিউ করতে বলবে, একটা আলাদা লেভেলে ওরা পড়ায়। তো ওটা কোনো রকমভাবে, যেটা বলছিলাম এর আগের দিন, যে কোনো রকমভাবে না ওটা তোমাকে হেল্প করবে না নেট সেট পাস করতে। কিন্তু অ্যাটলিস্ট এখানে এই ক্লাসটা যদি শুনে, এবং তুমি তো অনেক ফাস্ট রিডার, তো অনেক এবং পড়েছো এগুলো সবই তুমি ক্লাসে, এগুলো সব এর আগে তুমি এই তো জাস্ট গ্র্যাজুয়েশন করলে, যেহেতু কাজে তোমার সবই পড়া আছে, আমি ধরে ধরেই বুঝিয়েছি, বা অ্যাটলিস্ট তোমাকে যতটা আমি ধরে বুঝিয়েছি ঠিক ততটাই এদেরকেও আমি বুঝিয়েছি, মানে এদেরকে যেভাবে পড়াই তোমাকেও আমি ওইভাবেই পড়িয়েছিলাম ধরে ধরে। তো কাজেই তোমার বিশেষ অসুবিধা হবে বা নতুন করে আবার পড়তে হবে বলে আমার মনে হয় না। তুমি শুধু এটা চেষ্টা করো যে ক্লাস লেকচারটা শুনে নেবে, শুনে নেওয়ার পর, কারণ অনেকগুলো নতুন টপিক আছে তো এখানে, সবগুলো তোমার ছিল না, এবং থাকলেও তোমাকে পড়ানো হয়নি তখন, বা তুমি অনেক থার্ড সেমিস্টারে এসে জয়েন করেছিলে। তো অনেক টপিক এখানে আছে যেগুলো শুধু ক্লাস লেকচারটা শোনো, মেটেরিয়ালসটা যেটা দেওয়া হচ্ছে শুধু সেটা একবার রিড আউট করে নিও, তারপর এমসিকিউটা রোজ সলভ করার চেষ্টা করবে, মানে যেটা যখন ক্লাস নেওয়া হচ্ছে সেটা শুধু পড়ার চেষ্টা করো। বাকিটা তুমি ইউনিভার্সিটিকে সময় দাও, বা অন্যান্য আরও যা তোমার কাজকর্ম আছে সেগুলো করো, তার মধ্যে থেকেই তোমার হয়ে যাবে। তোমার হাতে এখন 2 বছর সময় আছে, সো উইথিন দিস 2 ইয়ার্স তুমি তৈরি হয়ে যাবে, ওটা নিয়ে কোনো চিন্তা তোমাকে করতে হবে না। ঠিক আছে, তোমার অটোমেটিক তোমার পর্যায়ে তুমি পৌঁছে যাবে যেখানে যাওয়ার। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তাহলে স্যার বলো। লয়রা প্রধান নোডালদের এই আর্টিকেলের নামটা একটু বলবেন, যেখানে এই কাস্টের ওপিনিয়নটা দেওয়া হয়েছে? এই তো এখানে দেখালাম তো, রোল অফ কাস্ট অ্যাসোসিয়েশন বোধহয়, রোল অফ কাস্ট অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়ান পলিটিক্স। ঠিক আছে, এইরকম একটা নাম ছিল, দেখাচ্ছি দাঁড়াও, এখনই তো বললাম। দ্য পলিটিক্যাল রোল অফ ইন্ডিয়ান, দেখো এই পলিটিক্যাল রোল অফ ইন্ডিয়াস কাস্ট অ্যাসোসিয়েশন, দ্য পলিটিক্যাল রোল অফ ইন্ডিয়াস কাস্ট অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে তার নাম। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল। হ্যাঁ বলো বলো। স্যার, আপনার ওই কেয়ার ওয়ার্কের যে ভিডিওটা সেটা দেখলাম, তো ওই মেটেরিয়ালসটা একটু দেবেন? ভালো লেগেছে নাকি? হ্যাঁ, মানে মানে পড়েছি গল্পটা, কিন্তু যে আপনি বিভিন্ন অ্যাসপেক্ট সম্বন্ধে আলোচনা করেছেন এবং ওটার গভীরে গেছেন, ওটা আমার ভালো লেগেছে। তো আমি মেটেরিয়ালসটা পড়তে চাই, তো ভেরি ফাইন। দেবেন? হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি বইটা। ঠিক আছে, ওটা একটা হ্যান্ডবুক, সেজের একটা, ওখানে ওটা সবে শুরু হলো, পুরো জেন্ডারের একটা, তোমাদের তো এখানে আছে সিলেবাসে, জেন্ডার অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া, ইস্যুস অফ ইকুয়ালিটি অ্যান্ড রিপ্রেজেন্টেশন, এটা আছে তোমাদের, রাইট? তোমাদের এটা আছে, এটা ঐশীদেরকে আমি জাস্ট এই গত বছরই পড়ালাম। এটার অনেকগুলো ইস্যু আছে, সেটা তো একটা জাস্ট কেয়ার ওয়ার্ক হলো, এরপরে আরও অনেক আইডিওলজি আছে এখানে, ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে আছে। ঠিক আছে, যেমন একটু দেখে বলি, তোমাদের মজাদার লাগবে ক্লাসগুলো। আরও অনেক ইস্যুস আছে, যেমন হচ্ছে এখানে ইস্যুস আছে হচ্ছে সেক্স ওয়ার্কের কনসেপ্ট আছে একটা, ওয়ার্ক অ্যান্ড লেবারের কনসেপ্ট আছে, ভিজিবল ওয়ার্ক অ্যান্ড ইনভিজিবল ওয়ার্ক আছে, রিপ্রোডাক্টিভ ওয়ার্ক আছে, কেয়ার ওয়ার্ক তো তোমরা পড়লেই, ভায়োলেন্স এগেনস্ট উইমেন আছে। ঠিক আছে, উইমেন মুভমেন্ট যেটা অলরেডি তোমরা ক্লাস করে গেলে, তো ওটা তো আছেই,
তারপরে এখানে ফ্যামিলি আছে, ফেমিনিজম ইন জেনারেল আছে, পাওয়ার আছে, কমিউনিটি আছে, স্টেট আছে, ফ্যামিলি কমিউনিটি স্টেট একসাথে আছে, পাবলিক অ্যান্ড প্রাইভেট আছে, সেক্স জেন্ডার ডিবেট আছে, প্যাট্রিয়ার্কি আছে, গ্রাউন্ডিং আছে, অসংখ্য কিছু আছে। এটা সব মিলে হচ্ছে তোমাদের এই জেন্ডার অ্যান্ড পলিটিক্স। তো হয়তো তোমাদেরকে আমি জেন্ডার অ্যান্ড পলিটিক্সটা হয়তো একদিনে হয়তো শেষ করে দেবো, বাট আমি তোমাদেরকে এটাও সাজেস্ট করব যে তোমরা এই গ্র্যাজুয়েশনের যে ক্লাসগুলো আমি নিচ্ছি, এই গ্র্যাজুয়েশনের ক্লাসের রেকর্ডগুলো দেখে নিও, ঠিক আছে? এগুলো ঐশী ভালো করে পড়ানো হয়েছে, ও পুরোটাই ধরে ধরে সবগুলোই ওদের ধরে ধরে পড়েছে, এবং আমি পড়িয়েছি, ওরা জানে এগুলো ভালো করে। তো যারা পড়তে পারবে পড়ে নিও, আর যারা মানে মানে একটা ক্লাসেই আমি করাবো, আমি বেশি করাবো না তোমাদের জন্য, একটা ক্লাসই। বাট তার বাইরেও যদি আরও অনেক যেহেতু ইস্যুস আছে, পুরোটাকে যদি জানতে চাও তাহলে ইউজির ক্লাসের লেকচার্সগুলো সব শুনে নিও ভালো করে, একটু টাইম নিয়ে ওখানে সুন্দর করে আমি ধরে ধরে বলি, এই আর কি। আমি দিয়ে দিচ্ছি ওটা গ্রুপে। হ্যাঁ, বইটার নাম হচ্ছে সেজের একটা হ্যান্ডবুক, সেজের হ্যান্ডবুক অন সোসিওলজি অফ ওয়ার্ক বলে বোধ হয়, সোসিওলজি অফ ওয়ার্ক, সেজের একটা হ্যান্ডবুক। সেটা ওটা 1200-1500 পেজের বোধহয় একটা হ্যান্ডবুক। তো সেখানে ওগুলো রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আর কারো কিছু বলার আছে, জানার আছে, বোঝার আছে থাকলে বলো, নাহলে আপাতত আজকে এখানেই থাক। দেখা হবে আবার আগামীকাল উইথ ল্যাঙ্গুয়েজ। স্যার একটা কথা একটু জিজ্ঞেস করে নিচ্ছি, লাস্টের একটা জাস্ট প্রশ্ন ছিল, এই লয়েড এই যে বইটা আপনি বললেন পলিটিক্যাল রোল, এখানে কি স্যার এই কাস্টের যে মডারেটি কনসেপ্টটা এই বইটাতে উনি বলেছেন তো? কাস্টের মডার্নিটি মানে বুঝলাম না। মানে স্যার এই লাস্টে যে স্টেটমেন্ট আছে, কাস্ট অ্যাসোসিয়েশন আর এজেন্টস অফ মডার্নিটি ইন ট্রেডিশনাল সোসাইটি, এই কথাটা কি এই বইতেই বলেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে এই বই না, এটা জার্নাল আর্টিকেল একটা, এখানেই পাবে, পড়ো একবার, পড়লেই পাবে। আচ্ছা, ঠিক আছে, এখানে পুরোটাই দেখিয়েছেন তিনি এখানে। এবং হায়দ্রাবাদ, এটা কি হায়দ্রাবাদের কোয়েশ্চেন? না, কোথায় এসে বোঝা যাচ্ছে না, লেখা নেই। হায়দ্রাবাদে দেখছিলাম প্রচুর প্রশ্ন করছে, রুডলফ থেকে প্রচুর প্রশ্ন করেছে। রুডলফের সরাসরি এসে তুলে দিয়েছে, রুডলফ থেকে তার লাইন তুলে দিচ্ছে, হ্যাঁ, লাইন তুলে প্রশ্ন করছে, এগুলো করছে। তো এমনি তো নেটে তো করেই এমনিতে, কিন্তু নেটের কোয়েশ্চেন ছিল সব বেসিক কোয়েশ্চেন হয়, ওই বুলককার্ট ক্যাপিটালিজম আর তার লেখা দু একটা বইয়ের নাম, যেমন হচ্ছে পারসুইট অফ লাক্সমি বলে একটা বোধহয় বই লিখেছিলেন তিনি, ঠিক আছে, তারা দুজনে। তো ওই বইগুলোর নাম, ওই বইটার নাম বারবার পরীক্ষায় জানতে চাই। সো ওগুলো একটুখানি দেখে নিই, আমি পড়াবো তোমাদের, চিন্তার কিছু নেই। আমি ওগুলো থিঙ্কার্সগুলো অবশ্যই পড়াবো, কারণ আমার ইচ্ছে আছে নিজের যে পড়ার ওগুলো ইন্টারভিউয়ের আগে সেগুলো যদি পড়ে যেতে পারি তাহলে একটুখানি নিজের স্যাটিসফ্যাকশন যে আমি পড়ে এসেছি, উত্তর প্রশ্ন করলে ইন্ডিয়ান পলিটিক্স যেহেতু নিয়ে আমি কাজ করেছি, সো একটু থিঙ্কার ওয়াইজ তাদের প্রাইমারি রেখাগুলো পড়তে পারলে একটু ভালোই লাগবে। সবগুলো পড়া সম্ভবপর হয়নি, কারণ এখানে তো শেষ বলে তো কিছু নেই পলিটিক্যাল সায়েন্সে। তো যাই হোক, এগুলো পড়ার ইচ্ছা আছে আমারও, তোমাদেরও সেটা কাজে লেগে যাবে ইন্টারভিউয়ের আগে। এগুলো তোমাদেরও হেল্প হবে, তোমরাও তো অনেকে ইন্টারভিউ দিতে যাবে, অনেকে নেট সেট পাস করে গেছো বা করবে আগামী দিনে, যারা করবে তারা আগামী ডিসেম্বরে যেটা সিএসসি বেরোবে সেখানে ইন্টারভিউয়ে বসতে পারবে, সো কাজে এসে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটুকুই থাক, আর কারো কিছু বলার নেই তো? ওকে, চলো, গুড নাইট।